আমার পরিচয়টা আরেকবার দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে রাহুল রায় নিপন। আমার ব্যাচ হচ্ছে 63 সেকশন বি। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনস্ট্যান্ট থেকে শুরু করব, এবং আশা করি যে আজকে আমরা লুপের আগ পর্যন্ত, অথবা যদি পারি তাহলে দুই একটা লুপ, তিনটা লুপের মধ্যে যে কোনো একটা লুপ আমরা শেষ করব আজকে। প্রবাবলি আমরা ফর লুপ শেষ করব, ফর লুপ পড়বো। ওকে, আচ্ছা, ব্যাপারটা এখন আমরা কোডের দিকে আসি। আচ্ছা কালকে আমি আপনাদের যেগুলো জিনিস দেখাইছিলাম সেখানে হচ্ছে ভেরিয়েবলের একটা কনসেপ্ট ছিল, প্লাস ডাটা টাইপের কনসেপ্ট ছিল। আচ্ছা আমি আগে ফাইলটা জেনারেট করি। সি। আচ্ছা, আমরা কোড করার আগে যে জিনিসটা আমাকে সবসময় লিখতে হবে একটা ফরম্যাট, যেটাকে আমরা বয়লার প্লেট বলি। আগে আমি অত এই নামটা আপনাদের কখন বলি নাই, আজকে বলতেছি, মনে রাখেন যে বয়লার প্লেট। বয়লার প্লেট কি? বয়লার প্লেট হচ্ছে যেটা না করলেই নয়, যেটা একটা কোডের একটা জিনিসের একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে লিখতেই হবে। আপনি এখন যাই করতে চান, একটা অ্যাপ্লিকেশন আপনি যদি লিখতে চান, অ্যাপ্লিকেশনের শুরুতে ডেট থাকবে, হ্যাঁ, তার বরাবর লিখতেছেন, এটা থাকবেই। এটা এখন আপনি অ্যাপ্লিকেশন যে কারণেই লেখেন, বাট আপনাকে অ্যাপ্লিকেশনের সাবজেক্ট লিখতে হবে, অ্যাপ্লিকেশন ডেট লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে লিখতেই হবে। তো এটা কি? এটা একটা বয়লার প্লেট, বা আমরা যেটাকে সোজা বাংলা ভাষায়, সোজা বাংলাতে না, ইংরেজিতে যেটাকে বলে টেমপ্লেট। একটা ফরম্যাট রেডি করা থাকে, তারপরে আমরা সেটাকে কাস্টমাইজ করে নিই, ঠিক আছে? তো এইটাকেই বলা হয় কোডের ভাষা হচ্ছে বয়লার প্লেট। বয়লার প্লেটটা কি? যে আমাদের সব সময় আমরা কি করি, যে আমাদের এটা ইনক্লুড করতেই হয় স্টুডিও ডট এইচ ইন্ট মেইন রিটার্ন রিটার্ন 0। এটা কি? এটা হচ্ছে আমাদের বয়লার প্লেট। আমরা কিছু করতে চাই বা না চাই, সি প্রোগ্রামিং এ যে কোনো কিছু যদি আমরা সলভ করতে চাই, আমাদের বাই ডিফল্ট আমাদের এটা লিখতেই হবে। তো এইটুকু জিনিসকে আমরা বলতেছি কি বয়লার প্লেট। যে কোনো কিছু করার আগে আমাদের এইটুকু লাগবে। কালকের পড়াগুলো যদি একটু রিকল করি, কালকে আমি আপনাদের আহ কালকে আমি আপনাদের যে টপিকস গুলো পড়াইছি তার মধ্যে ছিল হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল, ডাটা টাইপ, ডাটা টাইপ। ওকে, সাথে সাথে আমি পড়াইছিলাম কমেন্ট, আদার্স অনেক কিছু পড়াইছিলাম, এর মধ্যে অনেক কিছু ইনক্লুড ছিল। তো মেইন প্রবলি এই জিনিসগুলো আমি আপনাদের পড়াইছিলাম। আজকে আমি যেটা পড়াবো, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সম্পর্কে আপনাদের জানবো। কনস্ট্যান্ট জিনিসটা কি? কনস্ট্যান্ট হচ্ছে কি? আচ্ছা, আমাদের রিয়েল লাইফে পাইয়ের ভ্যালু কত? কেউ বলতে পারবেন পাইয়ের ভ্যালু কত? কেউ একজন, এনিওয়ান? পাইয়ের ভ্যালু কত? সার্কেলে যে পাই, আমরা পাই আর স্কয়ার লিখি 3.1416। ওকে, এটা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না? এটা কি কোনো চেঞ্জ হবে? না না, এটা কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো আমরা যখন কোড করব, কোডের খাতিরে আমরা ধরেন যে আমি যেটুকু আপনাদের কালকে শিখেছি সেটার মাধ্যমে আমরা ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বের করতেই পারি। এখন কথা হচ্ছে যে এই 3.14 মানটা, ভ্যালুটা কখনোই চেঞ্জ হবে না। এখন আমি যদি এই ভ্যালুটাকে স্টোর করতে চাই, তাহলে আমাকে সেইভাবেই স্টোর করতে হবে, কারণ এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, বা এই ভেরিয়েবলে আমরা কোনো কিছু স্টোর করতে যাচ্ছি না। তো আমরা যখন কোনো একটা ভেরিয়েবলে অন্য কোনো ডাটা স্টোর করতে চাবো না, বাই ডিফল্ট যেটা দিয়ে রাখছি শুধু সেটাই থাকবে, প্লাস এমন কিছু ম্যাথের ফর্মুলা বা সামথিং কিছু যেটা কনস্ট্যান্ট মান, সবসময় কনস্ট্যান্ট, ওটা কোনো চেঞ্জ হবে না, লাইক পাই। সো তখন আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ইউজ করবো, ঠিক আছে? কনস্ট্যান্ট কিভাবে ইউজ করি আমরা দেখি। নর্মালি আমরা কি করি, কোন ভেরিয়েবল ডিক্লেয়ারের প্রথমে ভেরিয়েবলের টাইপ লিখি, টাইপের পরে ভেরিয়েবলের নাম লিখি। ভেরিয়েবলের নাম যে কোনো, পৃথিবীর যে কোনো কিছু হইতে পারে, বাট ভেরিয়েবল লেখার 3 থেকে 4টা রুলস আছে। রুলসটা আমি গত ক্লাসে দেখাইছি, এবং ক্লাবের গ্রুপে একটা স্ক্রিনশট দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে এই 3 বা 4টা রুলস কি ভেরিয়েবল ডিক্লারের। ওকে, এখন আমি আপনাদেরকে যদি দেখাই যে আমরা যে কোনো একটা নাম দেই, ঠিক আছে? আমরা ধরেন একটা ইন্টিজার যেহেতু নিছি, একটা নাম্বার সেভ করবো, তারপর আমরা নাম্বার নিলাম। তো আমরা এখানে কি করতাম, যে আমরা এখানে অ্যাসাইন করতে পারতাম ভ্যালু ভ্যালু, আবার নিচে এসে নাম্বারটাকে আবার আপডেট করতে পারতাম। তো কি হইলো, বিষয়টা কি দাঁড়াইলো, যে আমার 12 নম্বর লাইন পর্যন্ত নাম্বারের ভ্যালু কত, 120, বা 13 নম্বর ভেরিয়েবল হয়ে গেল 10। এবং এটা সব ক্ষেত্রে রাইট। আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এফ পার্সেন্ট ডি, ফরম্যাট স্পেসিফাই ইন্টিজার হচ্ছে পার্সেন্ট ডি। ওকে, আমি যে নাম্বার লিখি, তো এইখানে কি দেওয়ার কথা বলেন, কেউ বলেন? আমি যে নাম্বারটা দিলাম এখানে প্রিন্ট করলে কি আসবে? 10 10। ওকে,
আচ্ছা রান কোডটা, আচ্ছা দেখেন 10 আসছে, ঠিক আছে। এখন আমরা সেম জিনিসটা আমরা বলতে যাচ্ছি যে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল করব, কনস্ট্যান্ট। এখন দেখেন আমি মনে করেন পাই পাই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সাপোজ এখানে আমি একটা পাই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ঠিক আছে। এখানে লিখলাম পাই, এখানে লিখলাম পাই, ঠিক আছে। পাই কি, পাই এর ভ্যালু যেহেতু ফ্লোট, আমরা হচ্ছে ডাটা টাইপটা কি লিখলাম, ফ্লোট। আর ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্ট এফ, ঠিক আছে। আমি বারবার বলতেছি যাতে আপনার মেমোরাইজ হয়ে যায় বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে, এখন এখানে দেখেন আমি পাই এর ভ্যালু এখানে যদি অ্যাসাইন করি 3.14 সামথিং, 3.14 এর স্ট্যান্ডার্ড ভ্যালু, আমরা স্ট্যান্ডার্ড মান যদি 3.14 নেই। এখন দেখেন এখানে কি 3.14 আসবে? আসবে না, 10 আসবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছে। তো আপনার কোড তো মনে করেন 1 লাইন 2 লাইনের না, কোড যখন আপনি প্রপার কোড লিখবেন তো 100 লাইন 200 লাইন পর্যন্ত কোড যাইতে পারে। কিন্তু আপনি পাইয়ের ভ্যালু কখনো চেঞ্জ হয় না। ভুলবশত আপনি কোনো কারণে পাইয়ের ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনি বুঝতেও পারবেন না আপনি কোন লাইনে ভুল করছেন, কারণ আপনি কিন্তু কোড ঠিক লাগছেন। আপনি কিন্তু চাচ্ছিলেন না যে পাইয়ের ভ্যালুটা আপডেট হোক, বাট আপনি পাইয়ের ভ্যালুটা আপডেট করে ফেলছেন, যেটা অনাকাঙ্ক্ষিত ভাবে আপডেট করছেন। বাট কোডে এখানে কোনো ইফেক্ট ফেলবে না, এই কোডে কোনো ভুল নেই। আমি যদি কোডটা রান করি পাইয়ের ভ্যালু দেখাবে আমাকে 10 পয়েন্ট সামথিং, যেটা অবভিয়াসলি 10, যেহেতু পয়েন্টের পর জিরো, সবগুলো জিরো। ওকে, তো আমি চাচ্ছি যে আমার 3.14 থাকবে এবং আমি যদি কোনো কারণে ভুলবশত যদি কোডে কোথাও যদি পাইয়ের ভিতর কোনো কিছু লেখা ট্রাই করি তো সেই ক্ষেত্রে আমাকে এরর দিবে। তো আমরা সেই ক্ষেত্রে করি কি, আমরা সুন্দর করে এখানে একটা কনস্ট লিখে দিই। কনস্ট দেওয়ার অর্থ কি, আপনি যখন কনস্ট দিবেন এই ভ্যালু আপনি ইনিশিয়াল ডিক্লেয়ার করার সময় যে মানটা দিচ্ছেন এই মানের বাইরে আপনি এই মানটাকে আর আপডেট করতে পারবেন না। আমরা এতক্ষণ কি এটা আপডেট করতেছিলাম না, ইনিশিয়ালি আমরা এই ভ্যালুটা দিছি বারবার, তারপরে কি আমরা ভ্যালু নতুন ভ্যালু অ্যাসাইন করতেছিলাম একটা ভেরিয়েবলের মানে মধ্যে। তার মানে কি আমরা হচ্ছে ভ্যালু আপডেট করতেছিলাম। কিন্তু এখন আমরা আর আপডেট করতে পারবো না। এখন যদি আমি কোডটা রান করি তাহলে আমাকে এরর দিবে। দেখেন আমাকে এরর দিছে, এখানে একটা এরর আসছে, ঠিক আছে। সামথিং কিছু একটা লিখছে বাট একটা এরর আসছে। তো এইটার মাধ্যমে আমরা কি বুঝলাম, এটার মাধ্যমে আমরা বুঝলাম, এবং আপনি যদি দেখেন এখানে একটা ওয়ার্নিং লেখা আছে, টাইপ ডিফল্টস ইন ইন্টিজার ইন ডিক্লার অফ পাই। মানে কি বলছে, ওরা এখানে একটা বোঝানোর চেষ্টা করছে যে আপনি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে কিছু একটা সেভ করছে। তো এইটা যখন আপনি এইভাবে যখন আপনি কোডটা রান করার চেষ্টা করবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনি কোথাও একটা মিস্টেক করছেন, যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা যাবে না, বাট আপনি ভুলবশত মনের খেয়ালে আপনি অ্যাসাইন করে ফেলছেন, ঠিক আছে। যার কারণে আপনি এই যে ওই ওয়ার্নিংটা দেখার সাথে সাথে বুঝবেন আপনি কোথায় ভুলটা করছেন, ঠিক আছে। কারণ এই যে আমরা পাই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমাদের এখানে দেখাই দিছে পাই, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে অ্যাসাইন করতে পারবো না। তো অনেক ক্ষেত্রে আমাদের লাগবে যে আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল লাগবে এবং ওই ভেরিয়েবলে আমরা ভ্যালু আপডেট করতে যাচ্ছি না, তো তখন ক্ষেত্রে আমাদের এই কনস্ট জিনিসটা লাগবে। এখন যদি আমি কোডটা রান করি তাহলে হচ্ছে এখানে কি ভুল দিছে, আচ্ছা আমি কি সেভ দেই নাই, আচ্ছা সেভ দিছি। এখন দেখেন এখন 3.14 আসছে। আচ্ছা 3.14 এতগুলা জিরো আসার কারণ হচ্ছে যে বাই ডিফল্ট 6টা জিরো আসে। আপনারা যদি চান ফরম্যাট স্পেসিফায়ার বলে দিতে পারেন যে আপনাদের কয়টা জিরো দরকার, একটা পয়েন্ট দিবেন, তারপরে যতটা জিরো দরকার বা মানে পয়েন্টের পরে যতটা সংখ্যা দরকার আপনি লিখলে তত, আমরা 2 লিখলাম। এখন হচ্ছে আমাদের 3.14 আসে। ওকে, তো এটা হচ্ছে কনস্ট। কনস্টের বাইরেও আরেকটা জিনিস আছে যার মাধ্যমে ও এখানে আরেকটা বিষয়, আমরা নর্মালি ভেরিয়েবলের নাম ক্যাপিটাল লেটার স্মল লেটার সব দিকে লিখতে পারি, ঠিক আছে। বাট একটা স্পেসিফিক ফরম্যাট হচ্ছে বা যারা হায়ার লেভেলের কোড লেখে বা ইন্ডাস্ট্রি লেভেলের কোড লেখে তারা সবসময় কনস্ট্যান্ট ভেরিয়েবলের কনস্ট্যান্ট যে ভেরিয়েবল বা স্টোরেজ তার নামটা ক্যাপিটাল এ লিখতে বলে, যাতে এটা একটা আপনি না লিখলেও চলবে কারণ আমি লিখিনি তারপরে হয়েছে। বাট এটা একটা স্ট্যান্ডার্ড মেথড যে আপনি যখন একটা প্রফেশনাল লেভেল বা প্রো, যাকে আমরা বলি প্রো লেভেলের কোড লিখবেন তখন আপনি কনস্ট্যান্ট যেগুলোকে আপনি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করবেন তাদের তাদের ভেরিয়েবলের নামগুলা বড় হাতের লিখবেন। তাহলে আমরা ওইখানে লিখে দিই পিআই, ওকে, লেটারগুলো ক্যাপিটাল দিয়ে দিলাম। তো এটা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো এখন আমরা যদি এটার একটা একটা এরিয়া মাপতে চাই, যে একটা সাপোজ একটা সার্কেলের এরিয়া মাপবো, তো যার রেডিয়াস কত, রেডিয়াস ধরেন যে 3 বা 2 সামথিং 3। আচ্ছা ঠিক আছে, আমরা যদি কিভাবে সার্কেলের রেডিয়াসের সূত্র কি কেউ বলেন, সার্কেলের এরিয়ার পাই মতো আর সূত্র কি? স্কোয়ার। ওকে, পাই আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি এখানে ফ্লোট দেই, ফ্লোট দিয়ে হচ্ছে কারণ যে ডাটা টাইপটা পাবো সেটা হচ্ছে ফ্লোট। ওকে,
ইন্টিজারও আসতে পারে, বাট ম্যাক্সিমাম টাইপে ফ্লোট আসে। সো যদি আপনি ইন্টিজার নেন তো সেই ক্ষেত্রে অটো টাইপ কনভার্সন হয়ে যায়। তো আমরা ওই জন্য ফ্লোট ইউজ করবো। আমরা কি বের করবো? এরিয়া। কনস্ট্যান্ট আর আমরা যেমন অন্যান্য ভেরিয়েবল গুলো ইউজ করি, তো নর্মালি আমরা কনস্ট্যান্ট ওইভাবে ইউজ করব, কোনো সমস্যা নেই। শুধু এখানে একটাই অসুবিধা যে আপনি এখানে ভ্যালু আপডেট করতে পারবেন না, এটা ছাড়া এখানে কোনো ধরনের অসুবিধা নেই। ওকে, আচ্ছা, পাই আর স্কোয়ার বললেন, তাহলে আমরা লিখি পাই আর স্কোয়ার। এখন আর স্কোয়ার বলতে কি বোঝাই? আমরা ডাবল আর যদি দেই, আর ইন্টু আর দেই, তারপরেও সেম। যদিও এটার পাওয়ারের একটা অপারেশন আছে, ওটা আমি আপনাদের পরে দেখাবো। আপাতত এটা দেখেন, কি দুইটা আর মানে কি আর স্কোয়ারই তো নাকি? ওকে, আমরা যদি এখন প্রিন্টএফ দেই, প্রিন্টএফ %d কমা দিলাম হচ্ছে এরিয়া। ওকে, আমরা যদি এটাকে রান দিই, তো আচ্ছা, এখানে একটা গার্বেজ ভ্যালু দিছে, যদিও এটা আমাদের আছে এখানে না। কি ভুল, কেউ বলতে পারবেন আমি এখানে কি ভুল করছি যার কারণে অ্যান্সারটা এরকম আসছে? কে বলতে পারবেন? নর্মালি অ্যান্সারটা আসার দরকার কি ছিল? 3 এর উপরে স্কোয়ার, 3 3 9। ওকে, 3 এর উপরে স্কোয়ার দিলে 9, আর তার সাথে আবার 9 গুণ 27 সামথিং আসার কথা ছিল নাকি? বাট আসে নাই। তার কারণ কি? আমি গার্বেজ ভ্যালু আসে। কেউ কি বলতে পারবেন যে কোডের মধ্যে কোথায় ভুল আছে? এনিওয়ান? হ্যাঁ ভাই বলেন। জি ভাই, উনি হ্যান্ড রাইজ করছিলেন, বলেন। না, এমনি আর কি, সবার কাছে অ্যান্সার নাও আর কি, এটা হ্যাঁ ঠিক করার আগে অ্যান্সার নাও। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যান্সার নিচ্ছি। ওই তো, কেউ কেউ কি বলতে পারবেন যে কি কারণে আমার এখানে একটা গার্বেজ ভ্যালু আসছে? আমরা কি জানি? আর এর উপরে স্কোয়ার, ঠিক আছে, আর এর উপরে স্কোয়ার কি? 3 এর উপরে স্কোয়ার, 3 3 9, তার সাথে 3.14 গুণ। তাহলে আমরা যদি রাউন্ড ফিগার 3 ধরি, তাহলে 27 সামথিং আসে। এখানে ইন্টিজার আর ফ্লোট দুটো একসাথে এজন্যই রটছে নাকি? আরেকবার বলেন। মানে আর এর মানটা নেওয়া হয়েছিল ইন্টিজারে, আর এরিয়ার মানটা নেওয়া হয়েছিল আপনি ফ্ল্যাটে, এজন্য কি রটছে নাকি, মানে মানটা আসতেছে না এরকম? আচ্ছা, আমি আপনাদের গত ক্লাসে মনে হয় বা তারা প্রিভিয়াস ক্লাসেও বলছি যে যদি একটা মান ফ্লোট হয় তাহলে হচ্ছে যে অ্যান্সারটা আসবে সেটা ফ্লোটেই আসবে, যদি যে ডাটা ফ্লোট হয়। এখানে কি পাই যে ডাটা টাইপটা, পাই ডাটা টাইপ কি ফ্লোট না? তো ফ্লোটের সাথে যদি আপনি ইন্টিজার ফরম্যাট পেছনে আর ভাই পার্সেন্টেজ হবে। হ্যাঁ, এই যে উনি ভুলটা ধরতে পারছেন যে ফ্লোট এরিয়া কি? এরিয়া একটা ফ্লোট নাম্বার, দশমিক সংখ্যা, ঠিক আছে না? তো যেহেতু ফ্লোট, ফ্লোট যখন আমি প্রিন্ট করতে যাব তো ফরম্যাট স্পেসিফায়ার আমি কি নিব? পার্সেন্টেজ এ। আমি তো পার্সেন্টেজ দিয়ে কি ইন্টিজার দিয়েছিলাম, এই যে 28.26। আপনার ক্যালকুলেটরে যদি করেন এটাই আসবে, বিশ্বাস করি এটাই আসবে। আর আপনাদের যদি যেটা বলছিলাম যে পয়েন্টার করে যতটা সংখ্যা দরকার, আমার দুইটা সংখ্যা দরকার, আমি দিয়ে দিচ্ছি। তো দ্যাটস দ্য এরিয়া। ওকে, এখন এটা ডিক্লারের আরো কিছু নিয়ম আছে। আপনি চাইলে এইখানেও ডিক্লার করতে পারেন। কিভাবে? হ্যাশট্যাগ দিয়ে যদি আপনি ডিফাইন লেখেন, ডিফাইন লিখে যদি আপনি লেখেন পাই এর পরে যদি দিয়ে দেন 3.14, হ্যাঁ, তারপরেও কিন্তু এটা সেম কাজ করবে। আমরা এখানে কাটি দেই বা আমরা কমেন্ট করে দেই, কারণ হচ্ছে একই নামের দুইটা জিনিস করা ঠিক না। ওকে, সেভ দিই, দেখেন তারপরেও কিন্তু আসছে। তো কি আপনারা চাইলে এইভাবেও হেডার ফাইলের হেডারে আপনারা এইভাবেও ডিক্লেয়ার করতে পারেন। আর আপনারা যদি না চান যে আপনারা এখানে ভিতরে ডিক্লেয়ার করবেন, আপনারা সেক্ষেত্রে এইভাবে ডিক্লেয়ার করতে পারেন। বুঝছেন ব্যাপারটা? আর কোন প্রবলেম আছে এখানে? ভাই আনমিউট করেন, সবাই আনমিউট করেন, প্রবলেম নাই তো। আমরা গেছি, আনমিউট করেন। না ভাই সমস্যা নাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি নেক্সট টপিকসে যাচ্ছি। ওকে, তারপর টপিকসে আমরা যখন যাব, এখানে আমরা কয়েকটা বিষয় দেখতে পারবো, ঠিক আছে? এখানে হচ্ছে অপারেটরস এর একটা টপিক আছে। আচ্ছা, অপারেটর নর্মালি এখানে কয়েকটা ধরনের অপারেটর আছে। নর্মালি অপারেটর হয় অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্রেসর অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর। তার মধ্যে আমি হয়তো আজকে আপনাদের 3 ধরনের অপারেটর দেখাবো, বাকি দুইটা এখন দেখাবো না, বাকি দুইটা শেষের দিকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এরিথমেটিক অপারেটর বলতে কি বুঝি? এরিথমেটিক অপারেটর বলতে আমরা যেটা বুঝি সাদা বাংলা ভাষায়, প্লাস, মাইনাস, হ্যাঁ, সাবট্রাকশন মানে এডিশন, যেটাকে আমরা এডিশন, সাবট্রাকশন, তারপর হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন। ওকে, আরো আছে। আমরা এইগুলাকেই মূলত প্রথমে বুঝি যে এরিথমেটিক অপারেশন। হ্যাঁ, এরিথমেটিক অপারেশনে মিনিমাম আপনার দুইটা ইনপুট ভেরিয়েবল থাকতে হবে, ঠিক আছে?
একটা ভেরিয়েবল দিয়ে কখনো এরিথমেটিক অপারেশন হয় না, অবশ্যই দুইটা ভ্যালু থাকতে হবে। যদি আপনি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করেন তাহলে কি সেখানে a আর b দুইটা ভেরিয়েবল, তাহলে a প্লাস বি, তো এটাও একটা এরিথমেটিক অপারেশন। ওকে, এরপরে আছে অ্যাসাইনমেন্ট অপারেশন। আচ্ছা, আমি এরিথমেটিক অপারেটরগুলো দেখাই দিই। আপনার যদি এই যে এখানে দেখতে পারবেন, এডিশন হচ্ছে প্লাস, সাবট্রাকশন হচ্ছে মাইনাস, মাল্টিপ্লিকেশন হচ্ছে ইনটু, ডিভিশন হচ্ছে স্ল্যাশ, মডুলাস। আচ্ছা, মডুলাস পার্সেন্টেজ দি, এই ব্যাপারটা আমি এর আগের দিনও ক্লিয়ার করছিলাম, তারপরে আজকে আপনাদেরকে আমি আবার দেখাই দিব। ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট দেখাচ্ছি কি বিষয়টা কিরকম। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের এরিথমেটিক অপারেটর কথা বললাম না, সরি, বানান ভুল লিখবো জানি, এই জন্য কপি করে নিলাম। আচ্ছা, আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব এখন বর্তমানে অপারেটর নিয়ে, তার মধ্যে স্পেসিফিক ভাবে এখন আলোচনা করবো হচ্ছে এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটরের ভিতরে আমি বললাম যে কি আছে, প্লাস। আচ্ছা, প্লাস কি, যে কোনো কিছু প্লাস করতে তো আপনারা পারেন, আমরা এতক্ষণ এগুলো করে আসছি, তাহলে প্লাসও করতে পারি। কিভাবে প্লাস করতে পারি দেখাই দিই আপনাদের। ইন্ট যে কোনো ভেরিয়েবল নিতে পারেন, যে a ইকুয়াল 3, বি ইকুয়াল, ওকে, তাহলে কি এখানে আরেকটা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে সাম ইকুয়াল a প্লাস বি। ওকে, তাহলে এখানে কি প্রিন্ট দিব আমরা, সাম প্রিন্ট দিব। সাম কি একটা ইন্টিজার নাম্বার, তো হচ্ছে পার্সেন্ট ডি। আচ্ছা, এটা আমরা যদি প্রিন্ট দেই কাজ করে কিনা দেখি। 15, ঠিক আছে। এই সেম ভাবে মাইনাস কাজ করে, মাইনাসটা আমি আপনাদের দেখাবো না, এটা আপনারা নিজে করেন যে মাইনাসটা আসলে কাজ করে কিনা। এরপরে আছে ডিভিশন, আমি আপনাদের ডিভিশন দেখাবো। ডিভিশন দেখানোর কারণ কি, যে আপনাদেরকে আমি যদি এখন, আচ্ছা কে কে ডিভিশন করতে পারবে বলেন দেখি, কেউ পারবেন ডিভিশন করতে? আচ্ছা, সাইলেন্ট। আচ্ছা, আমি নিজেই দেখাচ্ছি। ডিভিশনটা আমি নিজে দেখানোর একটা কারণ আছে। ডিভিশনটা নিজে দেখানোর কারণ হচ্ছে কি, আমরা চিরাচরিত ভাবে বা খাতা কলমে যেভাবে ডিভিশন করি বা ক্যালকুলেটরের ডিভিশন যেভাবে করি, কম্পিউটার এই ধরনের ডিভিশন বোঝে না। কম্পিউটারের ডিভিশনের সিস্টেমটা একটু অন্য ধরনের কি রকম আমি আপনাদের দেখাই। a ইকুয়াল যদি 10 হয়, হ্যাঁ, b ইকুয়াল যদি 3 হয়, তো নর্মালি আমরা যদি ইন দিয়ে ডিভ দেই, মানে ডিভিশন বুঝাচ্ছি, তাহলে হচ্ছে a স্ল্যাশ b, ঠিক আছে। এখন আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন যে এখানে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং, কারণ 3 3 9, মানে 3 3 যদি 9 হয় তাহলে 10 দিয়ে, আর 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে 3 পয়েন্ট সামথিং আসে। আমাদের ক্যালকুলেটরে যদি আপনারা করেন তাহলে দেখবেন হচ্ছে 10 ডিভাইডেড বাই 3 দিলে আছে 3.333 সামথিং আসে। ওকে, কিন্তু আপনি যখন এইখানে প্রিন্ট দিবেন তখন কিন্তু এটা হবে না। পার্সেন্ট ডি আমরা যদি দেই কমা ডি, এইটা দিলে দেখেন এখানে আসে 3। আসলে কি এইটা আমাদের এক্সপেক্টেড অ্যান্সার ছিল? না, এটা কিন্তু আমরা চাইনি, আমরা পয়েন্ট চাচ্ছিলাম কিন্তু এখানে আসে নাই। এখন আপনি বুদ্ধি করে বলতেই পারেন যে ভাই আপনি, আমরা তো জানি যে আপনি যদি দশমিক সংখ্যাও এখানে দেন, যদি আমি সামথিং 10 পয়েন্ট সামথিংও দেই, যেহেতু এটা ইন্টিজার, দশমিকের আগ পর্যন্ত কাট করে বাকিগুলোকে ভ্যানিশ করে দিবে নাকি। আপনারা বুদ্ধি করে বলতেই পারেন, আপনাদের ধারণা একদম ঠিক, যেহেতু এটা ইন্টিজার তো সেহেতু আপনাদের কথা যুক্তিযুক্ত। কিন্তু এখন আপনাদের কথা শোনার পর আমি যদি এটাকে ফ্লোটও করে দিই, ফ্লোট ফরম্যাট স্পেসিফায়ারও চেঞ্জ করে দিলাম পার্সেন্ট এফ, এরপরে যদি আমি কোড রান করি তারপরে 3.000 আসতেছে, কিন্তু এটা তো আসার কথা ছিল না, আসার কথা ছিল 3.333, বাট কেন আসলো না এইটা, এইটা আপনাদেরকে বুঝতে হবে। এ ডিভাইডেড বি, আপনি যখন একটা ইন্টিজার নাম্বারকে ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ করবেন, হ্যাঁ, তখন আউটপুটটা সবসময় ইন্টিজার আসবে। বুঝতে পারছেন? এখানে কি এ একটা ইন্টিজার নাম্বার, বি একটা ইন্টিজার নাম্বার, সো দ্যাটস ওয়াই এ ডিভাইডেড যখন আপনি বি করতেছেন তখন যে এখানে যে আউটপুটটা আসতেছে, এই আউটপুটটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। আর এক্স্যাক্টলি কি আসতেছে এখানে 3। আর যেহেতু সোর্ট, যে আপনি যদি এখানে ইন্টিজার নাম্বারের ভিতর, ইন্টিজার ডাটা ভেরিয়েবলের ভিতর আপনি 3ও লেখেন, তো সেটা অটোমেটিক ফ্লোটে কনভার্ট হয়ে যায়, 6টা জিরো লাগে যায়, যার কারণে আপনি ফ্লোট নাম্বার পাচ্ছেন বাট একুরেট অ্যান্সার পাচ্ছেন না। তো আপনাকে যদি একুরেট অ্যান্সার পাইতে হয় আপনাকে এই দুইটা ডাটার মধ্যে যে কোনো একটা ডাটা টাইপ চেঞ্জ করতে হবে, যেটাকে আমরা টাইপ কাস্টিং বলি। ওকে, টাইপ কাস্টিং আর টাইপ কনভার্সন দুইটা জিনিস সেম জিনিস, বাট
টাইপ কনভার্সন যেটা, টাইপ কনভার্সন বাই ডিফল্ট কম্পিউটার করে, আর টাইপ কাস্টিং ম্যানুয়ালি আমরা করি। কিভাবে? আমি আপনাদের দুইটা জিনিসের কথা বললাম এর সাথে, একই সাথে আপনি এটার সাথে সাথে আমি আপনাদের আরেকটা নতুন পয়েন্ট শিখেছি, একটা হচ্ছে টাইপ কনভার্সন, আরেকটা কি টাইপ কাস্টিং। আচ্ছা, আমি বললাম কি দুইটা প্রায় সিমিলার টাইপের জিনিস, বাট এদের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। টাইপ কনভার্সন কি করে? টাইপ কনভার্সন কি, টাইপ কনভার্সন অটোমেটিক হয়, ঠিক আছে। বাট আমাদের যে টাইপ কাস্টিং কি করে? টাইপ কাস্টিং আমরা করি ম্যানুয়ালি। বানান ভুল হইলে আগেই ক্ষমা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা করি কি ম্যানুয়ালি। বিষয়টা বোঝার ট্রাই করেন। টাইপ কাস্টিং আর কনভার্সন বলতে কি, আমি আপনাদের যখন বললাম, আমরা যদি এটাকে কমেন্টও করি, আমি আপনাদের যখন বললাম যে আপনি যখন একটা ফ্লোট নিচ্ছেন, ফ্লোটের মধ্যে যখন আপনি, আচ্ছা সরি, আপনি যখন একটা নিচ্ছেন, ইন্টের মধ্যে দিয়ে মনে করেন যে একটা ভ্যালু নামে একটা কিছু নিছেন, তার মধ্যে 12 দশমিক সামথিং লিখতেছেন, হ্যাঁ। তো এইখানে বিষয়টা কি হচ্ছে, আপনি যখন এটাকে প্রিন্ট করতে যাবেন তখন কি অ্যান্সার আসবে? সিয়াম বলো। সিয়াম, ভাই বলেন। হ্যাঁ বলো, এটা কি কি আসবে? প্রিন্টে কি আসবে? তিনটে কি? ইন আমি ভ্যালুর ভেরিয়েবলের মধ্যে একটা ফ্লোট নাম্বার নিছি, প্রিন্ট দিছি, এখানে কি আসবে? প্রিন্ট করলে কি আসবে? তিন তো ভাই দি আছে। এ প্লট কই নিছে? ভাই 12 আসবে নাকি? হ্যাঁ 12 আসবে। 12 আসবে, 12 আসে। দেখো, এখানে কি আমি ফ্লোট নাম্বার দিছি না? নাম্বারটা তো ফ্লোট, দশমিক সংখ্যা না? হুম, হ্যাঁ হ্যাঁ। নাম্বারটা দশমিক সংখ্যা, কিন্তু টাইপ দিছি ইন্টিজার। এখানে কি আমি কোনো টাইপ কনভার্সন করেছি? কিচ্ছু করি নাই, অটোমেটিক টাইপ কনভার্ট হয়ে গেছে। তো এইটা কি বলি কি আমরা? টাইপ কনভার্সন, যেটা কম্পিউটার বাই ডিফল্ট বা শুধু আমাদের 12 প্রোগ্রামিং আসবে। ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট। হ্যাঁ, এটা কিন্তু আমরা নিজেরা চেঞ্জ করতেছি না, আমরা কম্পিউটারের কমান্ড দিচ্ছি না যে তুমি চেঞ্জ করো, কম্পিউটার নিজে নিজে চেঞ্জ করতেছে। তো এইটাকে বলা হচ্ছে টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন আমি কি বললাম? অটোমেটিক হয়। অটোমেটিক হয়েছে না? আমি কোনো কিছু করি নাই, অটোমেটিক হয়েছে। বাট টাইপ কাস্টিং করি আমরা ম্যানুয়ালি। আমরা কিভাবে ম্যানুয়ালি টাইপ কাস্টিং করি দেখি। এই বিষয়টাকে আমি এখন যদি টাইপ কাস্টিং করি, আবার সেম সেম জিনিস আরেকটা দেখাই। আমি যদি এটাকে ফ্লোট দ্বারা টাইপ দিই, ঠিক আছে, ফ্লোট, আর আমি যদি এখানে 12 দিই, ঠিক আছে, তাহলে এখন আবার 12 আসবে না, এখন আসবে কি 12 পয়েন্ট সামথিং। এটা যদিও 12, এটা পূর্ণ সংখ্যা, কিন্তু এর পরে দশমিক তো আছে নাকি? তো এটা একটা ফ্লোট নাম্বারে কনভার্ট হয়ে গেছি না, দশমিক যেহেতু আসছে, ঠিক আছে। তো আমরা, এটাও কি, এটাও কম্পিউটার নিজে নিজেই করলো। আমরা কিন্তু পূর্ণ সংখ্যা দিছিলাম, বাট কম্পিউটার আমাকে দশমিক সংখ্যা দিচ্ছে। তার মানে কি, এটাও কম্পিউটার নিজে নিজে করলো। তো এটাও কি টাইপ কনভার্সনের আন্ডারে পড়ে যায়। তো টাইপ কাস্টিং কি বললাম? টাইপ কাস্টিং যারা কোড লিখতেছে, যারা প্রোগ্রামার, তারা করে। মানে আমরা ম্যানুয়ালি লিখে দিই যে এটা টাইপটা কনভার্সন করেন, ঠিক আছে। তো আপনারা যদি এখন আমি দেখাই যে কিভাবে টাইপ কনভার্সনটা হয়, এই যে দেখেন, আমি করতে চাচ্ছি কি, এগুলো বাদ দেই। আমি, আচ্ছা, আমি এখানে একটা ফ্লোট দ্বারা নিব, ঠিক আছে। ফ্লোটের মধ্যে, আচ্ছা আমি কিভাবে বললাম যে আপনি যদি ফ্লোট দিয়ে ডিপ দিয়ে এ ডিভাইডেড বাই বি দেন, তারপরে কি হবে না, তারপরেও আপনি আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আপনি পাবেন না। পার্সেন্ট ডি কমা ডিপ, আমি যেটাকে রান করি, আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। কিছু কি ভুল করছি? ফ্লোট, ঠিক আছে, এ স্ল্যাশ বি, আচ্ছা এখানে এফ লিখি নাই, পার্সেন্টেজ। কাঙ্ক্ষিত রেজাল্ট আমার আসে নাই। কাঙ্ক্ষিত রেজাল্ট আমার ছিল, এখানে আমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা ছিল সেটা হচ্ছে 3.333 সামথিং, ঠিক আছে। বাট এই রেজাল্টটা আমার আসে নাই। এই রেজাল্টটা না আসার কারণ কি বললাম? যে দুইটা ইন্টিজারকে আপনি যদি ইন্টিজার নাম্বারকে ডিভাইডেড করেন, তাহলে ডিভাইডেডে শুধু ইন্টিজার পার্টটা থাকে, ফ্লোট পার্টটা থাকে না। তাহলে কি, তাহলে এর একটা উপায় আছে যে আপনি দুইটা ডাটার মধ্যে যে কোনো একটা ডাটার টাইপ কনভার্ট করে দেন, ঠিক আছে, মানে টাইপ চেঞ্জ করে দেন। এই যে টাইপটা আপনি চেঞ্জ করবেন, এটা কিন্তু কম্পিউটার করতেছেন না, এটা আপনি ম্যানুয়ালি করবেন, ঠিক আছে। সেম এই জিনিসটাকেই বলা হয় টাইপ কাস্টিং। আমি যদি এখন এর সামনে লিখে দিই ফ্লোট, লিখে দিই, এটা কিন্তু টাইপ কনভার্ট হয়ে গেছে। এখন দেখেন, এখন যদি আমি রান করি, তাহলে, আচ্ছা, এখন যদি কি হয়েছে রে, আচ্ছা নাম্বারটাই লিখে নিই, বি।
এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন আসে না, আমার এক্সপেক্টেড রেজাল্ট আসে না, আমার এক্সপেক্টেড রেজাল্ট আসছে। তো এইটাকে বলা হয় টাইপ কাস্টিং। তাহলে বুঝছেন ব্যাপারটা যে টাইপ কনভার্সন কোনটা আর টাইপ কাস্টিং কোনটা? হ্যালো, হানা কিছু বলেন, আমিও মোটিভেট হই যে না বুঝতেছে। ওকে, যেহেতু কিছু বলতেছেন না, নীরবতা সম্মতির লক্ষণ ধরে নিলাম, পরের টপিক্সে গেলাম। আচ্ছা, এটা গেল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। এটা গেল। তারপরে আমাদের কি গেল? মাল্টিপ্লিকেশন গেল। মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন আর হচ্ছে এডিশন, দুটার মতো সেম জিনিস এখানে। তারপরে একটা নর্মালি আমরা এই যে এই পার্সেন্টেজ বা মডুলাস, এই জিনিসটা নর্মাল ম্যাথের ক্ষেত্রে দেখি না, যেটা এখন আমরা দেখবো। ঠিক আছে, এই জিনিসটা আমরা নর্মালি যখন খাতা কলমে অঙ্ক করি তখন আমরা এইটা করি না, বা কম্পিউটারও করে না। নর্মাল জগতে এই চিহ্নের কোনো অস্তিত্ব নাই। যদি আপনি একটা পার্সেন্টেজ চিহ্ন বলতে পারেন, বা এটা পার্সেন্টেজ চিহ্ন না, এটা হচ্ছে মডুলাস চিহ্ন। প্রোগ্রামিং এর ভাষা হচ্ছে মডুলাস চিহ্ন। মডুলার চিহ্ন করে কি? মডুলার চিহ্ন আপনাকে ভাগশেষ দেয়। বুঝতে পারছেন ব্যাপারটা? মডুলার চিহ্ন আপনাকে কি দেয়? ভাগশেষ দেয়। আমি যদি আপনাকে একটু খাতা কলমে দেখাইতে চাই যে কি দেয় আসলে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। দেখাই, আপনি যখন আপনি যখন 10 কে 3 দিয়ে ভাগ করতেছিলেন, ঠিক আছে, 3 3 কে কত, 9, তাহলে ভাগশেষ থাকে কি অন। আপনি যখন টাইপ কাস্টিং করতেছিলেন না যতক্ষণ পর্যন্ত ফ্লোরে, ততক্ষণ পর্যন্ত আপনি আউটপুট কি পাচ্ছিলেন? এইটুকু অংশ। ঠিক আছে, আপনি কিন্তু পয়েন্টের পরে সামথিং পাচ্ছিলেন না। যদি পয়েন্টে চেঞ্জ করি তাহলে আসবে ওটা আলাদা হিসাব, এটুকু পাচ্ছিলেন। মডুলাস কি করে? মডুলাস আপনাকে এই যে ভাগশেষটা দেয়। বুঝলেন? আপনি যে কোনো সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে যদি ডিভাইস দেন, মডুলাস আপনাকে কি দিবে? ভাগশেষ দিবে। দেখেন দেয় কিনা, আমার কথার সাথে কাজের মিল আছে কিনা দেখেন। আমরা তখন কি করতেছিলাম? আর এটা মনে রাখবেন যে ভাগশেষ সবসময় ইন্টিজার নাম্বারই হয়, কারণ এন্ড অফ দ্য ডে ওটা, আপনি তো দশমিক সংখ্যা চাচ্ছিলেন না দেখে ভাগশেষ নিয়েছেন। ওকে, তো এখন আমি এখানে যদি ভাগশেষ ভি লিখে রাখলাম, ভি, এটা কি ভি। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন 1 আসছে, 1 আসছে, জি ভাই। 1 আসছে। আচ্ছা, আমরা যদি অন্য অন্য কিছু দেই, অন্য কোনো সংখ্যা দেই, সামথিং এখানে বা এখানে দিছি মনে করেন 120, আমরা জিরো কাজ করে না কেন, আমরা এখানে 33 দিয়ে ভাগ দিলাম, আসলে কি এই নাম্বারটা ডিভাইডেবল? আসলে এখানে এখানে তো দশমিক দশমিক আসবে, আমরা দশমিক চাচ্ছি না, আমরা ভাগশেষটা জানতে চাচ্ছি। এটার ভাগশেষ কি হয়? খাতা কলমে আপনারা করে দেখতে পারেন। আমি রান করে দিলাম, দেখেন 21 আসছে। কেউ খাতা কলমে যদি করে দেখেন, এক্সাক্ট 21-এ আপনি ভাগশেষ পাবেন। আর এটা যদি ইন্টিজার ভাগফলটা পান তাহলে দেখেন কি হয়। আপনি যদি ডিভাইডেড দেন তাহলে কি আসবে? 3। তার মানে কি? এখন 33 ইন্টু 3 কত হয় বলেন? 33 ইন্টু 3, আচ্ছা 33 ইন্টু 3 হচ্ছে 99 হয়। তাহলে 99 120 মাইনাস 99 করলে কত আসে? 21। ভাগশেষ মিলছে? ওকে, ভাগশেষ কিন্তু মিলে গেছে। ঠিক আছে, তো আপনি বুঝতে পারলেন যে ডিভাইডেড চিহ্ন দ্বারা আপনি হচ্ছে ইন্টিজারের যে ভাগফল, মানে ভাগ ভাগ যেটা ভাগফল পাবেন, আর মডুলার চিহ্ন যদি দুইটার মাঝখানে মডুলার চিহ্ন দেন তাহলে কি পাবেন? ভাগশেষ পাবেন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আহ এরপরে এখানে আপনি ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট নামে দুটো জিনিস দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আসলে এই জিনিসটা কি? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট করা মানে কি? ইনক্রিমেন্ট সাদা বাংলা ভাষায় কি ইনক্রিমেন্ট বলেন? মানে বৃদ্ধি করো, আর ডিক্রিমেন্ট মানে এটা কমায় দেওয়া। হুম, ইনক্রিজ আর ডিক্রিজ। আচ্ছা আমি প্লাস প্লাস দিয়ে রাখি, আর একটা হচ্ছে কি মাইনাস মাইনাস। আচ্ছা সরি, আমাদের মাইনাস মাইনাস। আচ্ছা, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বলতে আমরা যেটাকে বুঝি সাদা বাংলা ভাষায়, একটা হচ্ছে বৃদ্ধি করা আর একটা হচ্ছে কমানো। সেটা হচ্ছে কত বৃদ্ধি করা বা কত কমানো। আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করতে পারি, এটাও একটা ইনক্রিমেন্টের মধ্যে পড়ে। মানে কোনো কিছু এডিশন করা মানে কি? কোনো একটা সংখ্যার সাথে কোনো একটা সংখ্যা যোগ করা মানে কি? ইনক্রিমেন্ট করা, বৃদ্ধি করা। আবার হচ্ছে ডিক্রিমেন্ট মানে করে কি? মাইনাস করা, এটা হচ্ছে ডিক্রিমেন্ট করা। বাট এখানে আরেকটা কনসেপ্ট আছে। আপনি যদি ইন্ট আই ইকুয়াল 0 লেখেন, ঠিক আছে, জি ভাই। এখানে যদি আই প্লাস প্লাস দেন, তাহলে এইটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ইনক্রিমেন্ট। মানে যেটা নর্মালি আমরা বাই ডিফল্ট কোনো কিছু থাকে না, যে বাই ডিফল্ট অনেক কিছু থাকে, বাট একটা জিনিস বোঝাতে এই জিনিসটাকে বোঝায়। ঠিক আছে, মনে করেন কালার তো অনেকগুলো থাকে, ঠিক আছে,
বাট আমরা নর্মালি কালার বলতে 7টা কালারকে বুঝি, ঠিক আছে? তার মধ্যে আবার মৌলিক কালার আছে 3টা, নাকি? তো অনেক প্রকারভেদ আছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের, কিন্তু নর্মালি আমরা ইনক্রিমেন্ট বলতে এই জিনিসটাকে বুঝি আর ডিক্রিমেন্ট বলতে এই জিনিসটাকে বুঝি। এখন এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে কিছু না, i ইকুয়াল i প্লাস 1। তাহলে কত হবে i এর ভ্যালু? প্রিন্ট যদি দেই, পার্সেন্ট ডি দিয়ে এখানে যদি আমি i প্রিন্ট দেই, তাহলে i এর ভ্যালু কত হবে বলেন? ভাই আই এর ভ্যালু হ্যাঁ, i এর ভ্যালু কত হবে? প্রিন্ট দিলাম, এখানে কত আসবে? 1 আসবে। 1 আসবে না? হ্যাঁ, 1 আসবে। ওকে, আচ্ছা, 1 আসছে কিন্তু, ঠিক আছে? এই হ্যাঁ সেম জিনিসটা আপনি যদি এইভাবে না করে আপনি যদি শুধু এইভাবে লিখে দেন i প্লাস প্লাস, এক্ষেত্রে 1 আসবে, কারণ এটা তো মানে 1 করে বাড়বে। হ্যাঁ 1 আসছে, এই সেম জিনিস। তার মানে এই জিনিসটা বলতে যা বোঝায় এই জিনিসটা বলতে তাই বোঝায়, একই জিনিস, বুঝছেন? আর সেম জিনিস আবার যদি আপনি i মাইনাস মাইনাস লেখেন, তাহলে কি হবে? এটা কমে i এর যাবে। ভ্যালু, আচ্ছা আমি এইটাকেও কমেন্ট করে দিই, i এর ভ্যালু, এখানে i এর ভ্যালু কত? 0, তাহলে এখানে মাইনাস মাইনাস করছি, তাহলে কি হবে? -1 -1, কারণ i এর ভ্যালু কত? এখানে 0, তাহলে এখানে আসে 1 মাইনাস হওয়া মানে কি? -1। আচ্ছা, এইটা বলতে কি আমরা বুঝি সাদা বাংলা ভাষায়, যেটা আমরা বুঝি i-1, ঠিক আছে? এই সমীকরণটা বলতে এটা বোঝায়। এটা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এখন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের আবার দুইটা ভাগ আছে, একটাকে বলে প্রি ইনক্রিমেন্ট আর একটাকে বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। হ্যাঁ, এই জিনিসটা এখন আপনাকে বুঝতে হবে। আবার একটা পোস্ট ডিক্রিমেন্ট আর একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, এই দুটাকে এখন আমরা যদি ভাগ করি কিভাবে দেখবো, বিষয়টা বোঝার ট্রাই করি। আচ্ছা, প্রি প্রি বলতে আমরা নরমালি কি বুঝি? প্রি আর পোস্ট বলতে আমরা কি বুঝি বলেন দেখি প্রি কেউ? মানে আগে হচ্ছে ভাই, পূর্বে। আর পোস্ট? পোস্ট মানে হচ্ছে পরে। ওকে, ঠিক, আপনি ঠিক ধরতে পারছেন যে প্রি মানে আগে, পোস্ট মানে পরে। আমি আই এর ভ্যালুটাকে চেঞ্জ করতে দিচ্ছি, আই এর ভ্যালু সামথিং দিলাম যে 12। ওকে, আই এর ভ্যালু যদি 12 হয়, এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই। কি দেখাই? আচ্ছা, আমি i প্লাস প্লাস এখানে দিছি, তাহলে এখানে কি এই লাইনে কি প্রিন্ট হওয়ার কথা বলেন দেখি? ভাই 13 দেখেন i প্লাস 1 দিছি, ওকে। এখন আমি আগে i প্লাস 1 দিয়ে দেখি কত আসছে, 13। আই প্লাস প্লাস দিয়েও 13 আসবে। আচ্ছা ঠিক আছে, i প্লাস প্লাস দিলেও আপনি বললেন কত আসবে? 13। দেখি আসছে কি? 12 আসছে কেন? আচ্ছা, এইখানে প্রি আর পোস্টের ব্যাপারটা কাজে আসে, যে এইখানে প্রি আর পোস্টটা কিভাবে কাজ করে এখন একটু বোঝার চেষ্টা করে। পোস্ট মানে কি? পোস্ট মানে পরে, এইটাকে বলা হয় কি ইনক্রিমেন্ট? পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে? এই লাইনটার পরবর্তী যে লাইনগুলো আসবে সেইখানে আই এর ভ্যালু বাড়বে, মানে এই যে এইখানে যেখানে i প্লাস প্লাস থাকবে তার পরবর্তী লাইনে আই এর ও ভ্যালু হ্যাঁ বাড়বে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তার আগের লাইন পর্যন্ত না। আমি যদি এর নিচে এখন যদি প্রিন্ট এফ দেই, প্রিন্ট এফ দিয়ে যদি আই প্রিন্ট দেই, তাহলে কি হবে দেখেন? তাহলে 13 আসবে। পার্সেন্ট ডি হয়ে গেল, পার্সেন্ট ডি দিয়ে এখানে যদি আমি আই প্রিন্ট দেই, তাহলে দেখেন এবার আমি 13 আসবে। এই যে দেখেন 12 আসছে, তারপরে কি আসছে? 13। 13 আসবে। হ্যাঁ এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমি মনে জি হয় জি, না যে সবাই বুঝতে পারছেন। বুঝতে পারছি ভাই। বাকিদের কিছু জিজ্ঞেস করতেছি, বাকিদের কি অ্যান্সার? সবাই কি বুঝতে পারছেন যে কি হয়েছে এখানে? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন কনফিউশন করার জন্য আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। এইখানে আমি প্লাস প্লাস না দিয়ে এবার আমি এইখানে প্লাস প্লাস দিব, বলেন দেখি কোথায় কোন লাইনে কি প্রিন্ট হবে? কোথায় পিন করবে? এই দুইটা লাইন প্রিন্ট করছি আমি, i প্লাস প্লাস দিছি এখানে, এখানে i দিছি, কোনটাতে কি প্রিন্ট হবে? আহ, এটা তো প্রি ইনক্রিমেন্ট, তার মানে ভাই এই ফার্স্ট লাইনে 13 প্রিন্ট করবে। তারপরে 26 নম্বর লাইনে 36 নাম্বার লাইনে আপনার প্রি ইনক্রিমেন্ট। এখানে তো 13 প্রিন্ট করার কথা। আচ্ছা দেখি করে কিনা। এক্স্যাক্টলি দুইটা ভ্যালুই 13 13 প্রিন্ট করছে। এখন এটা হওয়ার কারণ কি আমি এখন বলি। প্রি ইনক্রিমেন্টে যেটা হয়
আগে বাড়াই, ঠিক আছে? কোনো কিছুর ভ্যালু আমরা কি কোনো কিছুর ভ্যালু আগে বাড়াই, বাড়ানোর পর তারপর কি অ্যাসাইন করি ভিতরে, ঠিক আছে? মানে আমি আপনাকে 10 টাকা মনে করেন দিব, ঠিক আছে? এখন তাহলে বিষয়টা কি, যে 10 টাকা দেওয়ার আগে আমি আপনার টাকা চেক করলাম যে আপনার কাছে 100 টাকা আছে, ঠিক আছে? আপনার কাছে 100 টাকা আছে, আপনার 100 টাকা আমার 10 টাকা মিলে 110 টাকা, আপনার মানি ব্যাগে আমি ঢুকাই দিলাম 110 টাকা। ওকে, এইটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে আহ, আপনার মানি ব্যাগে 100 টাকা আছে, আমি আপনাকে 10 টাকা দেওয়ার প্রমিস করছি, এখন পর্যন্ত দেই নাই, ঠিক আছে? আমি যখন দিব তখন আপনার 110 হবে, তার আগ পর্যন্ত কি আপনার কি 100 টাকায় নাকি? যে আপনার একটা ধারণা করা হয়েছে যে দুইটা দুইটা মিলে 110 টাকা হবে, কিন্তু আপনার মানি ব্যাগে আমি এখন টাকাটা ঢুকাইনি। আচ্ছা, বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা হয়, প্রি আমরা আমরা এই যে আই প্লাস প্লাস বলতে কি বললাম, যে আই প্লাস প্লাস বলতে লেখা যায় হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান। এইখানে ব্যাপারটা কি হয়, এখানে ব্যাপারটা হয় যে আই এর ভ্যালু বাড়াচ্ছি, তারপরে অ্যাসাইন করতেছি, ঠিক আছে? এমনই তো নাকি? প্রথমে আই প্লাস ওয়ান করলাম, তারপরে আই এর ভ্যালু স্টোর করলাম, বিষয়টা এমন না? দেখেন দেখি, জি ভাই। এখানে আই এর ভ্যালু ছিল 12, তাহলে এখানে কি, এখানেও 12, 12 প্লাস হ্যাঁ, ওয়ান। on, প্রথমে কি start, এটা যোগ করলাম, যোগ করে 13 হইলো, তারপর কে 13টাকে আর আই এর ভিতরে রাখলাম না? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আমরা যখন ইনক্রিমেন্ট করি, এই যে আমরা যখন যদিও সমীকরণটা এক লিখি, বাট যখন আমরা পোস্ট ইনক্রিমেন্ট করি, তখন আমি কি করি, তখন আমি এই বিষয়টা করি না, তখন আমি তোমাকে একটা প্রমিস করি যে আমি আই এর ভ্যালু বাড়াবো, কিন্তু তখন পর্যন্ত আমি বাড়াই নাই। এই যে 24 নাম্বার লাইন, এই 24 লাইনের নাম্বারের পরে যখন কোথাও আই লেখাটা উঠবে তখন আমি বাড়াবে, তার আগে না। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। 24 নাম্বার লাইনে যখন 25 নাম্বার লাইনে যখন আই আসে তখন বাড়তেছে। তো যখন আমি এই যে এইভাবে লিখতেছি, তখন কোডের মধ্যে কোনো প্রবলেম আসবে না, তখন কিন্তু দুইটাতেই আপনার 13 আসতেছে। বাট এই সেম জিনিসটা যখন আমি এইখানে করতেছি, আই প্লাস প্লাস করতেছি, তখন কিন্তু আই এর ভ্যালু একটাতে দেখাচ্ছে 12, একটাতে দেখাচ্ছে 13। কারণ কি, আই প্লাস প্লাস আমি এখানে করতেছি, কিন্তু এখানে তো বাড়ে নাই, সেখানে কি একটা প্রমিস করছে যে আমি বাড়াবো, ঠিক আছে? যখন নেক্সট টাইম আমাকে আই দেওয়া হবে, নেক্সট টাইম কোথায় আই দেওয়া হয়েছে, 26 নাম্বার লাইনে, তাহলে কি 26 নাম্বার লাইনে হয় আই বাড়াই, আই এর মান বাড়াই দিছে। বুঝতে পারছো? জি ভাই। ওকে। আর প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে যে বিভাগটা হয় এটা হচ্ছে পজিটিভ ইনক্রিমেন্ট। আর প্রি ইনক্রিমেন্টের সাথে যেখানে হয়, এখানে শুধু প্রমিস করে না, এখানে সাথে সাথে ভ্যালু অ্যাসাইনও করে দেয়। বুঝতে পারছো? যে আমি তোমাকে 10 টাকা দিব মানে এখনই দিয়ে দিচ্ছি, ধরো পরের কথা ভবিষ্যতের কথা আমি চিন্তা করি না। ব্যাপারটা বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। যার কারণে এখানে এখানে আই প্লাস ওয়ান 13 হয়, আবার অ্যাসাইনও হয়, যেখানে এখানে এখানেও 13 দেখায়, এখানেও 13 দেখায়, রান করলে 13। ডিক্রিমেন্টের ক্ষেত্রে সেম বিষয়, সেম ব্যাপার। তো ডিক্রিমেন্টটা বলতে হবে, বুঝে গেছো ডিক্রিমেন্ট? রিকমেন্ড করো ভাই, বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখাই দিচ্ছি, এখানে মাইনাস মাইনাস করলাম, তাহলে 13 মাইনাস এখানে কত আসবে, এখানে কি হবে বলো? এই লাইনের জন্য আই এর ভ্যালু কত? এই লাইনটার জন্য হুম, এই লাইনের জন্য কি আসবে আর এই লাইনের জন্য কি আসবে? পরে থাকা মানে কি? পোস্ট ইনক্রিমেন্ট হয়েছে ভাই, আমার পোস্ট ইনক্রিমেন্ট হয়েছে। পোস্ট ডিক্রিমেন্ট তার মানে কি, এখানে কি একটা প্রমিস করবে নাকি? হ্যাঁ আমি ভাই, তো তাহলে প্রমিস এখানে করছি, বাইরে থাকবে, আমি প্রমিস করছি, কিন্তু আমি তো কমাই নাই নাকি? 12 থাকবে, আর নিচে আসে রাইট আপনার রাইট, 11 হয়ে যাবে। 11 হয়ে যাবে। আচ্ছা দেখি কাজ করে কিনা। দেখো, একটাতে আসছে 12, একটাতে 11, আমাদের যেটা দরকার ছিল সেমন তেমনই আসছে। আর যখন আমরা প্রি করব, আমরা কোনো প্রমিস করতেছি না, আমরা ডিরেক্ট দিয়ে দিচ্ছি নাকি? তার মানে তখন দুইটাই এটা 11 চলে আসবে, দুইটাই 11 আসবে। দুটো 11। বুঝছো ব্যাপারটা, যে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট? জি ভাই, ক্লিয়ার। যদি এটা যদি ক্লিয়ার হয়, তারপরে আমরা পরের টপিকসে যাই। পরের, আচ্ছা, এক অপারেটর, আরো অপারেটর আছে, সরি। আচ্ছা, এটা গেল কি অপারেটর, এরিথমেটিক অপারেটর। এরপরে আমরা যাব অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, অ্যাসাইনমেন্ট বলতে আমরা কি বুঝি, অ্যাসাইন করা বলতে কি বুঝি? অ্যাসাইন করা মানে কি, কোনো কিছুর ভিতরে জিনিস রাখা। কোনো কিছু যুক্ত করো, অ্যাসাইন করো। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট যে অ্যাসাইনমেন্ট পেপারটা সেই যে কোনো কিছুর ভিতরে কোনো একটা জিনিস রাখাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। অ্যাসাইনমেন্ট অপারেটর কেমন, যেমন এই যে ইন দিলাম, ইন মানে আই দিছো, আই এর ভিতর আবার আই লিখতেছো 12, আই যে 14 সামথিং, তোর কি এটা আই এর একটা ভ্যালু তুমি এর ভিতরে রাখলা না, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলা, তো এই জিনিসটাকে সেটা বলা হচ্ছে হচ্ছে অ্যাসাইন করা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইন করার অনেক ধরনের অপারেটর আছে, ঠিক আছে? যেমন
একটা দেখাই, আই মাইনাস মাইনাস ইকুয়াল 1, এটাও কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আই মাইনাস ইকুয়াল 1 এটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন বলতে পারো যে ভাই কিভাবে এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর? আচ্ছা, এটা কিভাবে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার অর্থ কি জানো? আই ইকুয়াল আই মাইনাস 1, তার মানে কি হুম। এখানে তো অ্যাসাইন একটা একটা মান রাখতেছি আই এর ভিতর, কি রাখতেছি? আই মাইনাস 1। পুরো কিছু রাখা মানে কি? অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন করা। তো এই যে এইটার মাধ্যমে কি আমরা একটা জিনিস আই এর ভিতরে রাখতেছি না? তাহলে কি এটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা করতে যা বোঝায় এটা হচ্ছে সেভ, এটা শর্ট ফর্ম হচ্ছে এইটা, ঠিক আছে? যখন বড় ধরনের মানে লিখতে লিখতে প্রফেশনাল হয়ে যাবা তখন হচ্ছে এইভাবে শর্টকাটে লিখবো, অত আর মানে একটা ওয়ার্ডও বেশি লেখার ট্রাই করবো না, বুঝছো? এটা গেল। তারপরে এই যে আজকে ওইগুলোর স্টুডেন্ট একদমই কমে গেল ভাই, হ্যাঁ স্টুডেন্ট গুলো একদমই কমে গেল আজকে। কিছু করার নাই, ঠিক আছে? এরকমই হবে যে সবাই ইন্টারেস্টেড থাকবে না, প্রথম দিকে অনেকে ইন্টারেস্ট দেখাবে বাট কিছুক্ষণ পরে দেখবে যে থাকবে না, কারণ সবার কাছে প্রোগ্রামিং জিনিসটা ইন্টারেস্টিং লাগে না। প্রথম দিকে সবার কাছে বোরিং লাগে, এই জন্য অনেকে হাল ছেড়ে দেয়। তারপর অনেকে বুঝতে পারে না, চুপ করে থাকে, যে বুঝতে না পারে জিজ্ঞাসা করে না, ঠিক আছে? তো যার কারণে প্রবলেম গুলো হয়, ঠিক আছে? আচ্ছা, অপারেটরের ভিতরে আরো একটু ডিপ নলেজ তোমাদের দরকার। এই ডিপ নলেজটা আমি আজকে দিব না, আজকে কিছু কাজ দিব, তারপরে আমি অপারেটর গুলো আরো ভালো করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা বললাম কয়েকটা গেল, আর বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, এগুলো দেখানোর আগে তোমাদেরকে বিট ওয়াইজ বা লজিক্যাল এইগুলো দেখাইতে হইতো। আচ্ছা, এগুলো পরে দেখাচ্ছি। তারপরে আমি যেটা আছে, আচ্ছা এটা বাদ দিই, লজিক্যাল অপারেটর আগে দেখাই। আচ্ছা, লজিক্যাল অপারেটর বলতে আমরা কি বুঝি? আমরা লজিক গেট পড়ছি না ইন্টারমিডিয়েটে? হ্যাঁ, লজিক এন্ড গেটে গেট কি অর হয়? গেট নট গেট এন্ড গেট, অর গেট, তারপর হচ্ছে নট গেট। মৌলিক গেট নট। তিনটা কি? মৌলিক গেট তিনটা না? হ্যাঁ হ্যাঁ, এন্ড অর নট, এন্ড, অর, নট, ঠিক আছে? অর এন্ড, নট, এন্ডে কি হয়? সবগুলা যদি ট্রু হয় তাহলে তাহলে শুধু ট্রু ইনপুট আউটপুট আসবে। আউটপুট আসবে, আর বাকি সবগুলোতে আসবে না, ঠিক আছে? তো এই আসবে, এই এই যে- এই 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 কথাটা শুধু মনে রাখিও, যে আমি যেটা বললাম এন্ড, তারপর কি অর আর নট। নট বলতে কি যে কোনো ভ্যালুকে উল্টাই দেয়, ওটাই দিবে। হ্যাঁ? তো এই জিনিসটাই শুধু মনে রাখিও। তারপরে আমরা চলে যাব বুলিয়ানে। এটা হচ্ছে তোমাদের এই অপারেটর গুলো ক্লিয়ার হবে হচ্ছে আর ইয়াতে যায়, মানে কন্ডিশনে যায়, এটা হচ্ছে ডিপ ডিপ পড়াবো। ইফ তার এলস আগে সময় হ্যাঁ হ্যাঁ, ইভেলস এর সময় আমি এগুলো তোমাকে ডিটেলস অপারেটর গুলো দেখাবো। তার আগে এই যে এখানে আসি, আমরা এখন আসলাম বুলিয়ান্স। বুলিয়ান্স বলতে আমরা কি বুঝি? বুলিয়ান বলতে আমরা যেটা বুঝি ট্রু আর ফলস, বুলিয়ান ভ্যালু ট্রু ফলস, হয় ট্রু ওয়ান হবে নাহলে ফলস হবে, এর বাইরে কিছু হবে না, ঠিক আছে? ট্রু ফলস কে আমরা বলি হচ্ছে বুলিয়ান। আচ্ছা, ট্রু ফলস কিভাবে পাই? এখন দেখো, ব্যাপারটা দেখো। কয়েকটা হচ্ছে কম্প্রেসর অপারেটর যেগুলা সেগুলো, আচ্ছা ওগুলো দেখাইতে হইতো অবশ্য বুলিয়ান। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বললাম যে বুলিয়ান, এখানে যদি আসি সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান বলতে আপাতত আমরা কি বললাম? হয় ট্রু নাহলে কি ফলস, এইটাই। আবার ট্রু, এই ট্রু কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? ওয়ান বলতে তো ট্রু নাকি? কোনো কিছু যদি ভ্যালু ওয়ান থাকে বাইনারিতে, তাহলে সেটা ট্রু, আর জিরো হইলে সেটা ফলস নাকি? তো বুলিয়ানে আমরা বলি হচ্ছে ট্রু আর ফলস, আর নাম্বার সিস্টেমে আমরা যাই বলি হচ্ছে ওয়ান অথবা জিরো। মানে ওয়ান বলতে আমরা বুঝাই ট্রু, আর জিরো বলতে আমরা বলি কি ফলস, ঠিক আছে? তো এই জিনিসটা, এইটা হচ্ছে বুলিয়ান। এটা বুলিয়ান একটা ডাটা টাইপ কিন্তু। তো যতগুলো ডাটা টাইপ, কালকে তিনটা ডাটা টাইপ পড়েছি, আর চারটা ডাটা টাইপ পড়ছি ডাবল সহ। চারটা ডাটা টাইপের পরে আরেকটা ডাটা টাইপ এখন পড়াইলাম, সেটা কি হচ্ছে বুলিয়ান, ঠিক আছে? বুলিয়ানের ডাটা কি কি? বুলিয়ানের দুই ধরনের ডাটা থাকতে পারে, স্টোর করতে পারে, একটা কি ট্রু আর একটা কি ফলস। এর বাইরে বুলিয়ানে কোনো কিছু নাই, ঠিক আছে? এখন এরপরে যেটা আছে, আমি কিন্তু স্কিপ করতেছি না কোনো কিছু, বাট এগুলোতে সেরকম বলার কিছু নেই, যার কারণে আমি তোমাদের বলতেছি না, ওকে? সমস্যা আচ্ছা নেই ভাই। আচ্ছা, এলসিপি ডাইরেক্ট কন্ডিশনালে চলে গেলাম, ইবেলসে। আচ্ছা, ইফ এলস সম্পর্কে ধারণা আছে? না থাকার কথা। আছে ভাইয়া। আচ্ছা, তারপরে আমি সবার উদ্দেশ্যে ইভেলস বলতেছি। ইভেলস হচ্ছে কিছুটা জটিল বাংলার জটিল বাক্যের মতো বা ইংরেজির কমপ্লেক্স সেন্টেন্সের মতো ইভেলস, ঠিক আছে?
ইফ এলসটা কি হয়, কমপ্লেক্স বা জটিল জটিল শব্দ বলতে আমরা কি বুঝি, যে একটা শব্দ আর একটা শব্দের উপর কি নির্ভরশীল নাকি। হ্যাঁ যেমন আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আমি কালকে ভার্সিটি যাব, ঠিক আছে। অথবা আর এটার বিপরীত কি বোঝাচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে আমি ভার্সিটি যাব না, ঠিক আছে। তাহলে এইখানে কে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনটা কি সেটা বলতে বলো, যে কি কন্ডিশনের জন্য আমি কালকে যাইতেও পারি নাও যেতে পারি। বৃষ্টি। বৃষ্টি হচ্ছে একটা কন্ডিশন, ঠিক। তারপরে আমাদের বাস, আচ্ছা বৃষ্টি, তো সেম এইখানে যে বৃষ্টি কন্ডিশন, তোমাকে একটা বাক্য দিলে এই বাক্যের মধ্যে তোমাকে অবশ্যই কন্ডিশনটা ধরতে হবে, যে কি কন্ডিশনের কারণে অ্যান্সারটা আসতেছে। অ্যান্সার হয় ট্রু, নাহলে হচ্ছে ফলস। ওকে, আচ্ছা আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে আপনারা মেসেজ মিটের চ্যাট বক্সে মেসেজ দিবেন, পার্সোনালি এখন দরকার নেই, কারণ আমি এখন হোয়াটসঅ্যাপে বা কোথাও মেসেজ সিন করবো না। ওকে, আচ্ছা সি, আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এরকম, যে বাস, আমাদের ভার্সিটিতে বাস চালু হচ্ছে, তা আমি একটা সিম্পল লাইন লাগছে, বাস চালু হলে কালকে ভার্সিটি যাব। তাহলে এই লাইনে কন্ডিশনটা কি সৌরভ? এই লাইনে কন্ডিশন কি? হ্যাঁ ভাইয়া কিসের? বাস চালু হলে কালকে ভার্সিটি যাব, এই লাইনে কন্ডিশন কি? বাস চালু, এটা তো কন্ডিশন। আচ্ছা মানে বাস চালু চালু হলে। হলে এটা একটা কন্ডিশন নাকি, আর যদি না হ্যাঁ হয় তার মানে আমি ভার্সিটি তাহলে যাব না, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ইফ এলস, ইফ এলস, ঠিক আছে। ইফ এলসে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে লিখে দিয়েছে কি কন্ডিশন, আর এখানে লিখে দিয়েছে কোড। এই যে কন্ডিশন, এই কন্ডিশনের ভেতর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই কাজটা করবে, আর যদি ফলস হয় এই কাজটা করবে না। তো দেখেন আমাদের এখানের কন্ডিশন কি, বাস চালু হলে, এটা হচ্ছে আমার বাস চালু কন্ডিশন। হলে। তাহলে এটা আমি কন্ডিশনের জায়গায় লিখলাম যে বাস চালু হলে, বাস চালু হলে আমি কি করব কালকে, ভার্সিটি যাব। ভার্সিটি যাবো। এলস কি, যাবো না। এলস কালকে ভার্সিটি যাব না, সেম কথা। তো এটাই তো নাকি, যে হ্যাঁ এখন আমার সবকিছু কার উপর ডিপেন্ড করতেছে, এই যে বাস চালু হয়। কন্ডিশনটার উপরে, এই যে বাস চালু হওয়ার উপরে, অর্থাৎ আমাদের কন্ডিশনের উপরে। তো সি প্রোগ্রামিং এ বা আমাদের এখানে অনেক কাজ আসবে যেগুলো আমরা এই কন্ডিশনের বেসে করব। কন্ডিশনের বেসে প্রবাবলি আমরা কিভাবে কাজগুলো করব এটা এখন আমরা বোঝার ট্রাই করি। এইখানে ইফের ভেতরে এই যে কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি কাজ, এই ব্লকটা কাজ করবে। ওকে, এই যে ব্লকটা এখন গায়েব হয়ে গেছে, এই ব্লকটা কাজ করবে। আর যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে এই যে এই ব্লকটা কাজ করবে এলস এর ভিতরে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা থাকে তাদের আমরা ব্লক বলি। এই যে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট এই একটা ব্লক। হ্যাঁ, আর এই যে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত একটা ব্লক। এখন যদি ইফের ভিতর যা হয় তা যদি আমার ইচ্ছার সাথে মিলে যায় তাহলে আমি এই কাজটা করব, আর যদি আমার ইচ্ছার সাথে না মিলে তাহলে আমি এই কাজটা করব। এখন আমি এখন দেখি কিভাবে হয়। এখন আমি যদি এখন একটা বলি, এখানে যদি আমি ওয়ান দিয়ে রাখি, আচ্ছা ওটা বাদ। আচ্ছা আমরা হচ্ছে কম্পেয়ার করি না। আচ্ছা ওয়ান ইকুয়াল কি ওয়ান, এটা কি সত্য? কন্ডিশনে তো ভাই সত্যি যাবে। ওয়ান ইকুয়াল কি ওয়ান, আমরা লজিক্যালি কি বুঝতেছি, ওয়ান ইকুয়াল অন। ওয়ান। এটা যদি সত্য হয় তাহলে আমি এখানে প্রিন্ট করতেছি, দেখাচ্ছি প্রিন্ট, PRI প্রিন্ট পার্সেন্ট ডি। আচ্ছা পার্সেন্ট ডি দিলাম না, আমি বললাম যে ট্রু, ট্রু। আর যদি না হয় তাহলে আমি কি বলবো, ফলস। ফলস। ওকে, ফলস। আমি যদি এটাকে রান করি তাহলে কি হয়, ট্রু। কারণ কি, ওয়ান ইকুয়াল ওয়ান, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, ট্রুথ যে ওয়ান ইকুয়াল ওয়ান, এটা তো কোনো বিকল্প নেই। এখন যদি কোনো কারণে আমি ওয়ান ইকুয়াল টু দেই তাহলে তাহলে কি এটা হয়ে যাবে, ফলস। এখানে কি হবে, এটা ফলস। ফলস হওয়া মানে কি, আমার তখন এইখানে ছিল কি, বাস চালু হবে, বাস চালু হলে কালকে আমি ভার্সিটি যাবো। এখন এইখানে যদি আমি লিখতাম যে বাস চালু না হলে, তাহলে কথাটা উল্টে যাইতো না। এখানে কি হইতো হ্যাঁ তখন, হ্যাঁ যে আমি ভার্সিটি যাবো না, আর এলসে আসি কি হইতো, যে আমি ভার্সিটি যাবো।
ব্যাপারটা তো এমন, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, তো সেম বিষয় এখন যদি আমি প্রিন্ট দেই, এখন আমাকে দিবে কিন্তু ফলস। আরেকটা ব্যাপার আপনি বলি, আপনি যদি এখানে 1 দিয়ে রাখেন তাহলে কি হবে বলেন দেখি, শুধু 1 দেন। 1 দিলে তো ভাই এখানে কন্ডিশনই হবে না। না, এই ক্ষেত্রে আপনার ধারণাটা ভুল, 1 দিলে এখানে ট্রু আসবে। কারণ আমি বলি, কারণ আমি আমি আপনাকে কিছুক্ষণ আগে কি বললাম, যে আমরা এই যে ইকুয়াল ইকুয়াল দিয়ে কি, ইকুয়াল ইকুয়াল কে বলা হয় রিলেশনাল অপারেটর। হ্যাঁ, ওইখানে আপনাদের একটা অপারেটর আমি স্কিপ বলছি না, স্কিপ করা আছে, পরবর্তীতে আমি আপনাদের বলতেছি, এখন ওই অপারেটর সম্পর্কে বলতেছি। এখন দেখেন এইখানে কিছু লজিক্যাল অপারেটর গেছে। আচ্ছা, এখানে রিলেশন অপারেটর সম্পর্কে কিছু লেখেন কেন? ভাইয়া আচ্ছা, এই আমার একটা হ্যাঁ বলো। প্রশ্ন ছিল, হ্যাঁ যদি বলো। এই কন্ডিশন যদি ইফ এলস এর এই কন্ডিশন যদি 3টা হয় তাহলে উপায়? সেক্ষেত্রে উপায় আছে, আমি দেখাচ্ছি। আমি 1 মিনিট পরে আসতেছি ওই টপিক্সে, এরপরে যাচ্ছি আমি ওই টপিক্সে। আচ্ছা আচ্ছা, আমি এটা দেখো, কন্ডিশনাল এখানে কম্প্রেসর অপারেশন বলতে যারা বোঝাচ্ছে, এখানে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন লেখা থাকে কম্পারিজন অপারেটর, ঠিক আছে? এখানে লেখছে কম্পারিজন অপারেটর, নরমালি আমরা এটাকে বলি হচ্ছে রিলেশনাল অপারেটর, ঠিক আছে? এক এক বইয়ে বা এক এক জায়গায় এক এক রকম দেখা থাকে। ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এই প্রত্যেকটা ইয়ার চিহ্নের সাথে আমরা ফ্যামিলিয়ার বা আমরা পরিচিত, ঠিক আছে? পরিচিত না? জি ভাই। আমরা জি জি। দৈনন্দিন জীবনে যত প্রকার অঙ্ক, প্রায় সব ধরনের অঙ্কে এই যে এগুলার ব্যবহার জানি। ইকুয়াল ইকুয়াল বলতে বোঝায় যদি দুইটা সংখ্যা সমান হয়, দুই সাইডে দুইটা সংখ্যা, তাহলে আমরা ইকুয়াল ইকুয়াল লিখতে পারি। আর যদি না, দুইটা সংখ্যা যদি সমান না হয় তাহলে আমরা নট ইকুয়াল লিখি। সামনের সংখ্যাটা বড় হলে গ্রেটার দেন, সামনের সংখ্যাটা ছোট হলে লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা, এখন আমি বিষয়টাতে আসি। আমি কিছুক্ষণ আগে আরেকটা ডাটা টাইপ শিখাইলাম, সেটা কি? বুলিয়ান ডাটা টাইপ, ঠিক আছে? সেটা আইদার ট্রু হইতে পারে আর আইদার ফলস হইতে পারে। ওকে, এখন ব্যাপারটাতে আসেন। এইখানে আমরা যা কন্ডিশন দেই, আমি তখন দিছিলাম 2 ইকুয়াল টু সামথিং, নাকি? এটা কি ট্রুথ না? জি আমি আপনাদের তার মানে কি, আমি যদি এটা না লিখে আমি যদি এখানে ট্রুথ লিখে দেই, ডিরেক্ট ট্রুথ লিখে দিলাম, আমি কন্ডিশন দেই নি, আমি ডিরেক্ট ট্রু লিখে দিছিলাম। কারণ কি, এ ইকুয়াল বি এর যে আউটপুট সেটা কি, 2 ইকুয়াল 2 এর যে আউটপুট সেটা কি ট্রু, ট্রু। ঠিক আছে না? তো হ্যাঁ যার কারণে এই কোডটা রান করবে, বাট এখানে ট্রু ডিরেক্ট লেখা যায় না, ট্রু লেখার জন্য কাজ করতে হয়। এটার জন্য আমরা কি বললাম, আমি কি বললাম, ট্রু বলতে কি বুঝাই আমরা নাম্বার সিস্টেমে, ট্রু বলতে আমরা কি বুঝাই 1, আর ফলস বলতে আমরা কি বুঝাই 0। 0। তার মানে ও আমি তার যদি মানে এখানে, এখানে ভাই কন্ডিশনে যদি আমি 1 দেই তাহলে ট্রু প্রিন্ট করবে। হ্যাঁ, এখানে 1 দেওয়া মানে কি, যে এখানে যে কোনো যাই ছিল তার কারণ কি, কম্পেয়ার করে যে আমরা যে রিলেশন, সেই রিলেশনটা যদি ট্রু হয় তাহলেই তো ইফের মধ্যে ঢুকে, ইফ ব্লকের হ্যাঁ মধ্যে হ্যাঁ ঢুকে, হ্যাঁ ঠিক আছে? তার মানে আমি 1 দিয়ে দিলাম, তাহলে 1 দেওয়া মানে কি, আমি বাই ডিফল্ট বলে দিলাম যে যা থাও তুমি ট্রু। তার মানে কি ইফের মধ্যে ঢুকবে, এলস এর মধ্যে আর যাবে না। তাহলে আমি যদি কোডটাকে রান করি, দেখো ট্রু আসে। আর আমি যদি এখানে 0 দিয়ে দিই তখন কি হবে, ফলস। তখন এলস এর ভিতর যাবে, তখন হবে কি ফলস। ব্যাপারটা বুঝছো এবার? জি আচ্ছা, জি ভাই বুঝতে এখন পারছি। এখানে আরেকটা জিনিস আসি, এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, যে যদি উপরের লাইনটা ট্রু হয়ে যায়, যেমন 2 ইকুয়াল টু 2, এটা একটা ট্রু, তাহলে আমি কি শুধু এইটুকু জায়গায় কোড কাজ করবে, কোড কিন্তু আর এই লাইনগুলোকে চেক করবে না। কোড এই লাইনের পরে ডিরেক্ট কোথায় চলে আসবে, লাস্টের লাইনে, রিটার্ন 0। ওকে, আবার যদি ট্রু এই জায়গায় কোনো কারণে কন্ডিশন ফলস হয়ে যায়, যে সাপোজ 1 ইকুয়াল টু এটা ফলস, তাহলে কিন্তু এই ব্লকের মধ্যে কোড আর যাবে না, কোড কোথায় যাবে, এলস এর মধ্যে। এইটুকু লাইন করার পর কোড ডিরেক্ট চলে আসবে ফলস। ওকে, এখন কোনো কারণে, আচ্ছা আমরা কি জোর বিজোর বের করে জানি, কিভাবে জোর আর কিভাবে বিজোর বের করে? জি ভাই। আমি ট্রাই করি, আমি সবার উদ্দেশ্যে দেখাচ্ছি। আচ্ছা, জোর আর বিজোর বের করার একটা নিয়ম হচ্ছে কি, যে আমরা ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে কি, যে যদি কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, মানে ভাগশেষ তার যদি 0 আসে, তাহলে সেটা কি সংখ্যা? যদি কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, ভাগশেষ যদি 0 আসে, তাহলে সেটা কি সংখ্যা? তো বলেন। ভাই হ্যাঁ বলেন, যে বললাম যে একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় এবং ভাগশেষ যদি 0 আসে, তাহলে সেই সংখ্যাটা কি হবে, জোড় না বিজোড়? জোড় সংখ্যা। জোড় সংখ্যা। আচ্ছা দেখি। আচ্ছা 4 একটা সংখ্যা, আচ্ছা সরি, 4 একটা সংখ্যা, 4 কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, তো সেই ক্ষেত্রে কি আসবে?
তাহলে কি 4 একটা জোড় সংখ্যা। আবার 5 কে দিয়ে আমি যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে কি আসবে 2 দুগুণা 4, ভাগশেষ কত 1। এখানে কি 0 আসে? আসে নাই। তার মানে কি এটা একটা বেজোড় সংখ্যা। কোন সংখ্যা যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে সেটা হচ্ছে জোড় সংখ্যা, আর যদি 2 দ্বারা ভাগ না যায় মানে ভাগশেষ যদি 0 না আসে অন্য কিছু আসে তাহলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। আচ্ছা, এখন এই যে ভাগশেষ বের করার পদ্ধতি আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখাই দিছি জি ভাই। না? কিসের মাধ্যমে ভাগশেষ বের করে? মডিউল পার্সেন্টেজ। হ্যাঁ, মডুলাস চিহ্নের মাধ্যমে আমরা হচ্ছে ভাগশেষ বের করতে পারি। যেমন আমি সংখ্যা একটা নিয়ে নিলাম যে ইন্ট নেম ইকুয়াল 12। হ্যাঁ, এখন আমি বললাম কি যে ইফ নেম পার্সেন্টেজ টু ইকুয়াল 0, প্রিন্ট এফ পার্সেন্ট ডি। আচ্ছা, এটা প্রিন্ট পার্সেন্ট না দিয়ে আমরা লিখি ইভেন। ইভেন। এলস কি, যদি এই কন্ডিশন ট্রু না হয় তাহলে কোথায় যাবে? নিচে আসবে। প্রিন্ট এফ আমরা লিখবো কি অর। ওকে, আমরা ট্রাই করি, লেটস ট্রাই কি হয়। দেখেন ইভেন আসছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু এটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করি। আমরা এখানে কি করি, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিই, স্ক্যানার দেই। হ্যাঁ, স্ক্যানার দিয়ে আমরা বলি পার্সেন্ট ডি কমা নেম। সরি, আচ্ছা, আমরা যদি এখন ইউজারের কাছ থেকে ইনপুট নিই, আচ্ছা এখানে একটা ইনপুট দেই, আমরা যদি 13 দেই তাহলে কি আসবে অড। আমরা যদি আবার রান করি, আমি যদি এবার দেই 30 তাহলে আসবে কি ইভেন। আচ্ছা, এখন আমি যদি কোনো কারণে এখানে যদি 1 দিয়ে দেই তাহলে কি হবে বলেন দেখি? 1 দিলে ভাই অড পিন হবে। 1 দিলে অড প্রিন্ট হবে, কোনো কিছু করা লাগবে না, তাতে অড প্রিন্ট হবে শিওর। প্রিন্টএফ এর মাঝখানে যেটা ইভেন আছে না, এটা অড করতে হবে। এই লেখাটা চেঞ্জ করতে হবে নাকি কি বলতেছেন? এই লেখাটা চেঞ্জ করতে বলতেছেন? আচ্ছা ঠিক আছে, লিখি। এই লেখাটা অড লিখলাম, এই লেখাটাতে ইভেন লিখলাম। এটা ইভেন হবে। আচ্ছা, এখন যদি আমি দেই, কাজ করতেছে কিনা দেখি। 13 দেই, 13 কি ওয়াট কাজ করতেছে। আবার রান করি, 12 দেই, 12 কি ইভেন। এখন দেখেন কিভাবে জিনিসটা কাজ করলো। কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ 1 আসে তাহলে সেটা কি বেজোড় সংখ্যা, ঠিক আছে। তখন আমাদের কন্ডিশনটা কি ছিল যে যদি 0 আসে, তাহলে কি, তাহলে ইভেন। তো সেই ক্ষেত্রে যে ট্রু কন্ডিশন যদি ট্রু হয়েছে তো এর মধ্যে কি থাকবে, এর মধ্যে হচ্ছে ইভেন থাকতো। বাট যখন আমরা এখানে 1 দিয়ে দিলাম তখন কি হয়ে গেল? কন্ডিশন চেঞ্জ করে দিতে ভাই, আচ্ছা, আউটপুটটা চেঞ্জ হবে। অড নাম্বার পার্সেন্টেজ 2 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ যদি 1 আসে তাহলে অড নাম্বার, ঠিক আছে। তো এই কন্ডিশনটাকে কে স্যাটিসফাই করে? ওয়াট। তার মানে এখানে ওয়াট গেল আর এখানে এলস গেল, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা ইয়াতে যাই। আরেকটা ইয়াতে কি যাই যে আমরা এ বি নামে দুইটা ভেরিয়েবল ধরি, এ ইকুয়াল 12 কমা বি ইকুয়াল 15। ওকে, আমি এখন যদি ইফ এ গ্রেটার দেন বি লিখি, এলস এলস এর মধ্যে এলস লিখি, তাহলে কি হবে এখানে? প্রিন্টএফ পার্সেন্ট ডি is a big number. Is big number. Sorry. Okay. আদারওয়াইজ কি হবে এখানে? আচ্ছা, আমরা কোডটাকে রান করে দেখার চেষ্টা করি। 15 ইজ এ বিগ নাম্বার, ঠিক আছে। বি এই জিনিসটা কিভাবে কাজ করলো আমরা বোঝার ট্রাই করি। আমরা এর ভ্যালু কত দিছি?
12, বি এর ভ্যালু কত দিছি 15, আর মাঝখানে আমরা কি রিলেশনাল অপারেটর দিছি, অপারেটর কম্পারিজন বা রিলেশনাল অপারেটর দিছি আমরা গ্রেটার দেন। আসলে কি এটা কি ট্রু? নো। এটা যদি ট্রু না হয় তাহলে এটা কি ফলস। ফলস। ফলস মানে কত? 0। জিরো। ঠিক আছে, তো আমরা যদি এইখানে কোনো কারণে এইখানে যদি 0 হয়ে যায় তাহলে কি এটা কি ইফের মধ্যে থাকবে, ইফের মধ্যে ঢুকবে? ঢুকবে না নাকি? ঠিক তো? তাহলে কোথায় যাবে? এলস এর ভিতর যাবে। তাহলে এলস এর ভিতর যাই আমি বললাম কি, এখন দেখেন এইখানে আরেকটা কারণ আছে। আমি এখানে বি লিখলাম কেন বলেন দেখি? আমি তো এখানে এ লিখতে পারতাম, এখানে যেমন এ লিখছি এখানে তো এ লিখতে পারতাম, বাট আমি কেন বি লিখলাম? যে বি ইজ এ বিগার নাম্বার। কন্ডিশনের ক্ষেত্রে ভাই বি তো বি, আর যেহেতু ভাই কন্ডিশনে গ্রেটার দেন বি আছে, যেহেতু এটা ফলস হয়ে যাচ্ছে, তাহলে এ তো ভাই কোনোভাবে বিগ নাম্বার হচ্ছে না। আর এলস এর মধ্যে ফার্স্টে যেহেতু আমরা এ প্রিন্ট করছি, তাহলে এলস এর মধ্যে সেটা ভাই বি প্রিন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম যে সামনের নাম্বারটা যদি বড় না হয় তাহলে কে বড় হবে? পিছনের নাম্বারটা বড় হবে পিছনের নাকি? নাম্বারটা। আমার কাছে আমার রোল যদি 1 না হয়, আমরা দুই ফ্রেন্ড, আমাদের মধ্যে একজনকার রোল 1 একজনকার রোল 2, ঠিক আছে? এখন আমার রোল যদি 1 না হয় তাহলে আমার ফ্রেন্ডের রোল কত হবে? 1। 1। আর ওর রোল যদি 1 না হয় তাহলে আমার রোল হবে 1। সেম বিষয়টা এখানে করছে। আমি জি ভাই, বলছি যে আমি বলছি একটা না আমার হলে আরেকটা। কন্ডিশন বলছি কি যে 12 বড়, ঠিক আছে? কন্ডিশন মানে আমরা কন্ডিশন কি, কন্ডিশন বলতে তো আমরা 12 বড় বুঝাচ্ছি নাকি? জি ভাই। এই চিহ্ন অনুযায়ী কি 12 বড়, ঠিক আছে? কিন্তু আসলে তো 12 বড় না। যেহেতু 12 বড় না তাহলে কে বড়? 15 বড়। তো 15 কোথায় স্টোর করা আছে? 15 স্টোরেজ হচ্ছে 15 ভেরিয়েবল হচ্ছে বি, তাহলে বি বড়, ঠিক আছে? আবার আমি যখন এইখানে উল্টাই দিব জিনিসটা, যে এখানে দিলাম 5 আর এখানে দিলাম 2, তখন কি হবে? তখন কি হবে এখন বলো, এখন কি হবে এখানে? এখানে এ প্রিন্ট করবে, মানে এখানে কি 5 হবে? এটা বলো এখানে কি হবে? ট্রু হবে। ট্রু। ট্রু মানে কি? 1। 1। তাহলে এইখানে যদি ট্রু হয় তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে এইখানে যেহেতু কন্ডিশনের সাথে ম্যাচ করে গেছে তাহলে তো এলসে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে কি এই ব্লকের মধ্যে থাকবে। এখন এই ব্লকে যা লিখছি তাই হবে। এখন আমাকে যদি প্রশ্ন করে যে আপনার রোল কি 1, আর আমি যদি বলি হ্যাঁ, তাহলে কি আমার ফ্রেন্ডকে আর বলার দরকার আছে যে তোর রোল কত? না না। অবশ্যই নাই। সো দরকার নেই। সো আমি এখানেই বুঝতে পারলাম ব্যাপারটা এখানে গেল। এখন আরেকটা বিষয়ে আসি। এখন আমরা একটু আহ, বড় টপিকসে যাই। কিছুক্ষণ আগে তাজুল বলছিল যে ভাই যদি কন্ডিশন আমার 3টা লাগে তখন আমি কি করব? ঠিক জি আছে ভাইয়া। তাজুল কোশ্চেন। আচ্ছা, তো এখন আমরা এতক্ষণ এ বি বললাম, এখন আমার যদি সি নামে আরেকটা ভেরিয়েবল থাকে তখন কি হবে? এখন বলবো যে 3টা নাম্বারের মধ্যে কোনটা নাম্বার বড়, এখন আমি এটা কিভাবে বের করবো? এটা তো একটা জটিল ব্যাপার, ঠিক আছে জি না? ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, এটা একটা জটিল ব্যাপার। এইটা বের করার আগে আরো কয়েকটা জিনিস শিখতে হবে। এটা আমি আগে শিখাবো, তারপরে এইটাতে আমি আসতেছি। এই প্রশ্নটা তুমি মনে রাখি হচ্ছে 3টা নাম্বারের মধ্যে বড় নাম্বার। এটা না, এটা তোমরা নিজেরাই করতে পারবা, যেটা আমি শিখাচ্ছি এখন শিখো। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে এন্ড কিছু কিছু লজিক্যাল অপারেটরের কথা বললাম, হ্যাঁ বলছি হ্যাঁ। না? এখানে লিখি and, লজিক্যাল অপারেটর। আচ্ছা, লজিক্যাল অপারেটর কি কি বললাম? প্রথমে একটা হচ্ছে এন্ড। এন্ড এন্ড কে আমরা এখানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কি দ্বারা প্রকাশ করব? 2টা এম্পারস্যান্ড দিয়ে প্রকাশ করব। understand. ওকে, আচ্ছা, 2টা ডাবল এম্পারস্যান্ড। তারপর হচ্ছে কি অর। অর কে আমরা কি দ্বারা প্রকাশ করব? 2টা দাড়ি দ্বারা প্রকাশ করব। গেল। আরেকটা কি বললাম আমি? নট। নট কে আমরা কি দ্বারা প্রকাশ করব? এই এক্সক্লেমেশন সাইন দ্বারা নট কে আমরা প্রকাশ করব। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন ভাই যেটা এক্সক্লেমেশন সাইন কি ওটা কি একটাই হবে? এক্সক্লেমেশন সাইন একটাই। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা বলতেছিলাম সেটাতে আসি। আহ আমরা লজিক গেট পড়ছি না? লজিক গেটের বিষয়টা আমি একটু আবার রিকল করে দিচ্ছি, যে যদি এন্ড হয়, ওকে, এখন একটা গেট আঁকলাম, এ বি এন্ড, ওকে। এটা যদি হয়, এটার ফ্লো চার্ট, মানে ফ্লো চার্ট তো না, ট্রুথ টেবিল কেমন হয় দেখা যাক। আচ্ছা, 1 2 3 4 5,
ওকে, এ বি, এটা কি এক্স আউটপুট নাকি? 0 0 1 1, তারপর কি 0 1 0 1। আউটপুট গুলো কি হবে বলো দেখি অ্যান্ড গেটের ক্ষেত্রে? 1 এখানে কি হবে আউটপুট ফার্স্টটাতে? এইখানে দুটাই 0, মনে নাই? ভাই 1 হওয়ার কথা না? দুইটা 0 থাকলে 1 হয়। আচ্ছা, অ্যান্ড গেটের ক্ষেত্রে যেটা হয়, অ্যান্ড গেটে যদি একটা 0 থাকে তাহলে 0 হয়ে যায়, একটা 0 থাকলে 0 অ্যান্ড গেটের ক্ষেত্রে। জিরো, বুঝতে পারছি। তাহলে কি এখানে কি 0 0 0 0 0 0 1 1। আবার অর গেটের ক্ষেত্রে কি হয়? অর গেটের ক্ষেত্রে যখন দুইটা 0 হবে তখন কি? 0 আচ্ছা, এখানে কি লিখলাম আমি? অরের ক্ষেত্রে কি তাহলে কি এখানে কয়টা 0 দুটো আছে? 0 থাকলে 0, একটা 1 থাকলে 1। 0 1 1 1। ওকে, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এখন যদি আমি কোডে যাই তাহলে কি হবে ব্যাপারটা দেখো। কোডে আসলাম, কোডের মধ্যে আমি কি বললাম যে আমরা ট্রু কে কি দ্বারা প্রেজেন্ট করি? 1, আর ফলস কে কি দ্বারা প্রকাশ করি? 0। 0 ইফ আমরা এখন একটা কন্ডিশন লিখবো, কন্ডিশনটা কি ধরনের কন্ডিশন লিখবো এটা বোঝার ট্রাই করো। আচ্ছা বলি, এন ইন্ট এন ইকুয়াল ইফ আমি চাচ্ছি যে এই নাম্বারটা জোর কিনা, ঠিক আছে? এটা কি জোর নাম্বার না? জি ভাইয়া। তাহলে আমি কিভাবে এটা এখানে এখন আমি তাহলে কি যেহেতু জোর নাম্বার তাহলে ইফের মধ্যে কি ঢুকবে? হ্যালো, জি বলো, ভাইয়া বলেন। যদি জোর নাম্বার হয় তাহলে কি ইফের মধ্যে ঢুকবে? জি ভাইয়া ট্রু। ওকে, যেহেতু ট্রু তাহলে এখানে এখানে ইফের মধ্যে ঢুকবে। তারপরে আমি এখানে আবার একটা ইফ দিলাম, আমি বললাম যে এন ডিভাইডেড বাই 10 ইকুয়াল ইকুয়াল 0। তাহলে হচ্ছে কি প্রিন্ট ইয়েস এলস PRINT প্রিন্ট, ঠিক আছে, এলস প্রিন্ট এত। আচ্ছা, এখন ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, এন কি 12 দিয়ে ভাগ দিলে এটা দুই দিয়ে ভাগশেষ আসে 0, এটা ট্রু। জি ভাইয়া। এটা যদি ট্রু হয় তাহলে এটা কি 1 নাকি? 1 এখন এটার ভিতর যদি ট্রু হয় তাহলে কি এই ব্লকের মধ্যে ঢুকবে? এই জি ব্লকের ভাইয়া। ভিতরে আরেকটা ই ব্লক আছে, ঠিক আছে? এই কন্ডিশনটা কি ট্রু করে? 12 কি 10 দিয়ে ভাগ যায়? না ভাইয়া। যায় না, তাহলে এটা কি ফলস। ফলস। ফলস হলে এটা কি 0। 0 তাহলে কি প্রিন্ট করবে কি নো। নো। এখন দেখো এই জিনিসটা করতে আমাদের কতগুলো কোড লেখা লাগতেছে, বেশি করে লেখা লাগতেছে না? জি ভাইয়া। এই জিনিসটা সলভ করার জন্য আমাদের কি জানার দরকার ছিল? কি এক কথায় আমাদের জানার দরকার ছিল যে এন এন 2 দিয়ে আর 10 দিয়ে ভাগ যায় কিনা। এক কথায় সোজা বাংলা হিসাব যেটা, যে আমি জানতে চাচ্ছিলাম যে এ 1 হচ্ছে 1 দিয়ে ভাগ যায় কিনা এবং 2 দিয়ে ভাগ যায় কি, 10 দিয়ে ভাগ যায় কিনা। 2 দিয়ে ভাগ যাইতে হবে এবং 10 দিয়ে যদি ভাগ যায় তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট করবে, না হলে নো প্রিন্ট করবে। আমার তো এটা এইটুকুই জানার দরকার ছিল, ঠিক আছে না? জি ভাইয়া। তো এত আমরা এখন কি করব, আমরা এটাকে একটু শর্টকাটে করার চেষ্টা করব। শর্টকাটে করব কিভাবে? এই, আমি এখানে কিছুক্ষণ আগে তোমাদের একটা গ্যাট শিখাইলাম কি। এখন দেখো এটা এমন ভাবে কাজ করতেছে যে যদি যে কোনো একটা ফলস হয় তাহলে অ্যান্সার কিন্তু ফলস আসবে। দেখো কিভাবে ফলস আসে, এখানে কি এটা ট্রু বাট এটা কি ফলস। সরি, ফলস মানে কি 0। ওকে, এটা যদি 0 হয় তাহলে আমরা যদি কোডটা রান করি, আচ্ছা কোথায় যেন বলছি, আচ্ছা কোশ্চেন দিই
দেখো নো আসছে, ঠিক আছে। কি কারণে নো আসলো? নো জি ভাইয়া। নো মানে কি আমরা কি এখানে ফলস দিয়ে দিলাম, ফলস। আরে কিবোর্ডের প্রবলেম, এত কিবোর্ডের প্রবলেম হলে পারা যায়? অনেক, তুমি এতক্ষণ কইছিলা ভাই? ভাইয়া একটু বিজি ছিলাম বাড়িতে, তো আমি আচ্ছা ঠিক আছে, একবার ঢুকছিলাম আবার বের হয়ে গেছিলাম। আচ্ছা আমি ঠিক আছে, বাকিটা কভার করে নিব, সমস্যা নেই পরে। আচ্ছা। ইয়েস, তুমি ফার্স্ট ক্লাসে ছিলা সবার প্রথম ক্লাসে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সবগুলাই ছিলাম। আচ্ছা, ফার্স্ট ক্লাসে থাকলে এটা তোমার লাগবে না। আচ্ছা, প্রিন্ট দিলাম ইয়েস। আচ্ছা, প্রিন্ট এখানে দিলাম হচ্ছে নো। আচ্ছা, এখানে দিয়ে দিই ফলস। ফলস মানে কি, এখানে দিয়ে দিলাম 0, আর এখানে দিলাম হচ্ছে ট্রু। ট্রু ইকুয়াল 1। দেখো ফলস আসে, 0 আসে, তার মানে কি ইনপুট দুইটা ছিল, মানে কন্ডিশন দুইটা ছিল। কন্ডিশন দুইটার মধ্যে যখন একটা ফলস হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে কি, হ্যালো বলো, জি ভাইয়া, ফলস। তখন আসতেছে ফলস। এখন আমি যদি এমন করি যে আমি এই 10 দ্বারা ভাগ যায় একটা সংখ্যা, এখন 10 দ্বারা ভাগ দিয়ে গেলে 2 দ্বারাও ভাগ যাবে, এটা শিওর। আমি কন্ডিশনটাকে একটু চেঞ্জ করে দিই, আমি দিলাম 12, এখন এক সংখ্যা দিলাম যেটা হচ্ছে 10। এখন কি এই ফার্স্ট কন্ডিশনটা কি ট্রু? অবশ্যই ভাইয়া, ট্রু। এই কি হয় ট্রু হয়? 10 2 দ্বারা ভাগ যায় 10, 10 ভাগ দিলে 1 আসে না 0 আসে? 0। তাহলে এখানে কি আমি 1 লিখছি না? তাহলে জি অবশ্যই এটা ভাইয়া, খেয়াল করিনি। ফলস। ফলস হবে। ফলস, ফলস ইকুয়াল 0। এটা যদি ফলস হয়, এখন কি আবার কি 10 তো 10 দিয়ে ভাগ যায়, তাহলে কি এটা ট্রু? ট্রু। ট্রু। এটা কি আসতেছে 1, তাহলে এখন কি আসবে? দেখো এখনো কিন্তু ফল আসছে, কি 0 1। আমি কি বলছিলাম যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যখন দুইটায়, এটা কি বিহেভিয়ারটা কিছুটা অ্যান্ড গেটের মতো করতেছে না, যে যে কোনো একটা 0 হইলে সেটা ফলস দেখাচ্ছে আমাকে। জি ভাইয়া। এখন এমন একটা সংখ্যা দিলাম যে সংখ্যাটা, এখন এই কন্ডিশনটাকে মধ্যে 0 দিলাম, এখন 10 কি 2 দ্বারা ভাগছে, তাই তার মানে কি এটা কি ট্রু? ট্রু, নিচেরটাও ট্রু। এটাও ট্রু। এখন যদি আমি রান দেই, তাহলে কি আসতেছে? ট্রু আসতেছে না? ট্রু। তাহলে কি বিষয়টা দেখো, যখন দুইটায় 1 1 হচ্ছে, দুইটায় ট্রু ট্রু হচ্ছে, তখন আউটপুট ট্রু অথবা 1 আসতেছে নাকি? তার মানে কি বিহেভিয়ারটা ফুল অ্যান্ড গেটের। তাহলে এই যে পুরা কোড, এই কোডটা তুমি একটা অ্যান্ড গেট দিয়ে রিপ্লেস করে দিতে পারো, বুঝতে পারছো? এই যে জি ভাইয়া। এত লাইন যে লিখছি, এত লাইন লেখার দরকার নাই, পুরা কোডটা একটা লাইন দিয়ে রিপ্লেস করা যায়। এই দুইটা মানে একটা অ্যান্ড গেট দিয়ে রিপ্লেস করা যায়। আচ্ছা, আমরা এখন রিপ্লেস করব। আমরা এটাকে রাখে দিলাম কমেন্ট করে আমাদের বোঝার সুবিধার জন্য। তারপরে আমরা দেখবো যে আমরা কত বড় কোড লিখছি। আচ্ছা, আর এখন এখন কত ইজিলি লিখতেছি। আমরা এখন লিখবো ইফ, লিখবো n ইকুয়াল n পার্সেন্টেজ মডুলাস ইকুয়াল ইকুয়াল 0, এন্ড যেটা কি এন্ড এর চিহ্ন, এন্ড এর চিহ্ন দিলাম, আর বললাম যে n পার্সেন্টেজ 10 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে প্রিন্ট কি করবে? প্রিন্ট এফ হচ্ছে ট্রু ইকুয়াল 1, এলস প্রিন্ট এফ ফলস ইকুয়াল 0। রান করে দেখি, দুইটাই কি ট্রু না? এখানে কি এটা কন্ডিশন কি ট্রু, যেহেতু n এর ভ্যালু কত 10, n এর ভ্যালু 10 হলে এটা ট্রু না? হ্যালো, n হ্যাঁ এর ভাই, ভ্যালু এন এর ভ্যালু 10 হলে ট্রু। 10 হলে এই যে এটা 2 দ্বারা ভাগ যায়, আবার হচ্ছে আর 10 10 দিয়ে ভাগ আবার যায়। যাবে। তাহলে এইটাও ট্রু, এটাও ট্রু, এটা 1 এটা 1, তাহলে কি আসার কথা? ট্রু আসার কথা। দেখি আসে কিনা। ট্রু আসলে। এই যে ট্রু 1 আসছে, ঠিক ট্রু আছে। আসছে, ট্রু আসছে। কোনো হ্যাঁ ট্রু আসছে। কারণে আমি এখানে দিয়ে দিলাম এমন একটা সংখ্যা, এটা জোড় সংখ্যা, কিন্তু এটা কিন্তু 10 দিয়ে ভাগ যায় না। আমি রান করলাম, এখন আসছে আবার ফলস। আবার কোনো কারণে আচ্ছা, তাহলে এই ব্যাপারটা কি হইলো? পুরোপুরি অ্যান্ড গেটের মতো বিহেভ করতেছে, এবং আমরা এরকম কোনো একটা জিনিস পাইলে আমরা ফুললি, এই যে কয় লাইন, 3 থেকে 4 লাইন, আর তখন লিখছিলাম কত 10 লাইন,
রিপ্লেস করে দিতে পারি, অ্যান্ড গেটের মাধ্যমে কোডটাকে রিপ্লেস করে দিতে পারি। এরকম যখন বিহেভিয়ার দেখতে পারবা যে কন্ডিশন গুলো এরকম করে আসতেছে যে দুইটা কন্ডিশন সেম টাইপের জিনিসকে নির্দেশ করতেছে, তখন এইভাবে তুমি তোমার গেটটা বা লজিকটাকে রিপ্লেস করতে পারো। ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা যে পার্সেন্ট গুলো ইউজ করি, পার্সেন্ট দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় আসলে মেনলি, যে n% টু পার্সেন্টটা আসলে কিসের জন্য দেই? বলি নাই তো দেখে ওই দিন। ভাই বলছিলেন, তখন আমি ওইটুকু মিস করছিলাম, আমি পরে ঢুকছিলাম একটু। আচ্ছা, পার্সেন্ট বলতে আমরা কি বুঝাই? আপনি বলছিলেন, আমি একটু পরে ঢুকছিলাম তো, এটাই একটু কনফিউশন। আচ্ছা, আমরা যখন কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিই, তাহলে এটা এইখানে কি থাকে? ভাগফল। হ্যাঁ, ভাগফল থেকে নিচে ভাগশেষ থাকে। নিচে থেকে ভাগশেষ, তাহলে 2 দুগুণে 4, 4, এখানে আসলে 1, এক রিমেইনস 1 থাকে। রিমেইনস 1। এই রিমেইনটাকেই পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। মানে পার্সেন্টেজ দিলে তুই রিমেইনস পাবি। তুই যদি 5, এটা কি 5 ডিভাইডেড 2 দিছি না? হ্যাঁ তো 5 ডিভাইডেড 2, এটা বলতে তুই পাবি কত? এই যে 2 পাবি। ঠিক আছে? হ্যাঁ 2 পাবো। 5% যদি 2 দিস তাহলে পাবি 1। তার মানে কি? ও মানে 5 কে 2 দিয়ে ভাগ করার পরে রিমেইনস থাকে 1। রিমেইনটা দেখাবে সবসময়, রিমাইন্ডারটা দেখাবে যে কত রিমাইন্ডার কত বা ভাগশেষে কত থাকতেছে, ওটা সবসময় দেখাবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে। ওটা যে রিমাইন্ডার। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। তো লুপ করাইছে না, লুপ করানো হয় নাই তো, যে লুপ বাকি ছিল। কন্ডিশন করাইছে তো। হ্যাঁ, কন্ডিশন করাইছেন, ক্যারেক্টার এগুলো সব করানো হয়েছে। আচ্ছা, তো সেকেন্ড ক্লাসটা, কালকে ক্লাসটা ফুল করছিলি? ভাই ফুল করি নাই, অর্ধেক করছিলাম আর অর্ধেক রইছে আমার এখন। আচ্ছা, অর্ধেক তোর যদি অর্ধেক ক্লাসে করিস তাহলে তোর কালকের ওই যে ভেরিয়েবল, তারপরে হচ্ছে ওই যে কোডের ফ্লোটা যে উপর থেকে নিচে আসলে কোথায় ডাটার মানটা, এই জিনিসটা সম্পর্কে ভালো আইডিয়া হবে। হ্যাঁ দেখাইছিলেন যে আপনার কোড উপর থেকে নিচ পর্যন্ত এক্সিকিউট হচ্ছে, কোনটার পরে কোনটা হচ্ছে, এগুলো দেখাইছিলেন। যে উপরেরটা একবার যদি রিড করে ফেলে, নিচেরটা তখন আর ই করবে না। আচ্ছা ঠিক আছে। রিরাইটটাও দেখাইছিলেন কিভাবে রিরাইট করি আমরা। আচ্ছা ঠিক আছে, আমার প্র্যাকটিস করা হয় না যদিও, কনসেপ্ট মাথায় আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে শুন, একটা কাজ কর, তুই এটা প্র্যাকটিস কর। আর তুই যারা ইন্টারেস্টেড, কালকে ক্লাস, আজকে আর আমি ক্লাস করবো না যেহেতু কেউ নাই। কার এগুলো তুই অন্য কেউ থাকলে করাইতাম, ওই ছিল তখন প্রিভিয়াস ক্লাস করে নিয়ে করছিলাম তোকে। একজনকে দিয়ে করাচ্ছিলেন ক্লাস? হ্যাঁ, একজনকে ক্লাস করতেছিলাম, তোকে করাচ্ছি না, কারণ এই যে এগুলা তুই গত ক্লাসে করছিস বা তার প্রিভিয়াস ক্লাসে আমি জানাইছি। কালকে আমি যে টপিকটা শেখাবো, কালকে যদি আমি ক্লাস নেই, জানি না ক্লাস নিব কিনা, বাট যদি কালকে আমি ক্লাস নেই তাহলে কালকে আমি লুপ শেখাবো। ঠিক আছে? হ্যাঁ ভাই, ওকে। কালকে আমি আরেকটা জিনিস শেখাবো, কন্ডিশনের আরেকটা জিনিস আছে। কন্ডিশন তোদের আমি ইফ শিখেছি, ইফ এলস শিখেছি, এর সাথে আরেকটা জিনিস সুইচ নামে একটা বিষয় কনসেপ্ট আছে প্রোগ্রামে। আমি সুইচ শিখাবো কালকে, সুইচ আর লুপ, এই দুইটা কালকে আমি দুইটা টপিক শিখাবো শুধু। এটা হচ্ছে সুইচ শিখাবো আর একটা হচ্ছে লুপ শিখাবো, এর বাইরে কোনো টপিক শিখাবো না। চললি আজকে যে যদি কালকে যদি ক্লাস থাকে, ক্লাসের নোটিস আমি বলেও দিব যে আজকে শুধু লুপ আর সুইচ শেখানো হবে, এর বাইরে কিছু শেখাবো না, টপিক ওয়াইজ শেখাবো। আচ্ছা ভাই, ওকে। আরে আমার নিজেরে ইয়া থাকতেছে না, পোলাপাইন না থাকলে আর কালকে যেমন অনেকদিন ছিল ক্লাস করেছি, মজা পাইছি, ফ্লো থেকে কথা বেরোচ্ছে। ভাই একটা কনফিউশন ভাই, মানে পোলাপান সিএসসি পড়তেছে কিন্তু প্রোগ্রামিং ইন্টারেস্টেড না, এটা কিভাবে হয়?